আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। লোকমুখে শুনে এসেছি বাড়ির ছোটরা নাকি সবার চোখে মনে হয়। ছোট সন্তান মানেই আদর অন্যরকম, ছোটদের জীবনে সুখের শেষ নেই। কিন্তু আমার ক্ষেত্রে না, কথাটা ভিন্ন ছিল, উল্টো ছিল কথাটা। আমি ছোট ছিলাম বলেই সকলের চোখে অবহেলার পাত্রী ছিলাম। বোনেরা সব সময় আমার দায়িত্বটা এতটাই এড়াতে চেষ্টা করেছে, আমার মনে হতো ওরা হয়তো আমায় ঘৃণা করে। ঘৃণা করবার যথেষ্ট কারণ অবশ্য খুঁজে পেতাম না আমি। বাবা মায়ের শেষ বয়সের সন্তান আমি, এটা কি ঘৃণা করবার মতো কোনো বিষয়? কি জানি, করে আঙুলে গুনে আমরা 4 বোন। সন্তান নেবার পরিকল্পনা করেছে থেকে আমার মায়ের বাসনা ছিল একটা পুত্রের জন্ম হোক তার উদর থেকে। পুত্র সন্তানের জননী হবার সৌভাগ্য লাভ করুক একবার। কিন্তু সৃষ্টিকর্তা তার ইচ্ছেটা অপূর্ণ রাখলেন। পুত্র বাসনায় পরপর 3 কন্যার জন্ম দিয়ে ফেললেন আমার মা। চরম হতাশ তাকে সামলে নিল বাবা। বললেন, আল্লাহ চাই নাই, হয় নাই, দুঃখ কইরো না। মেয়েরা আমাদের জীবনে সৌভাগ্য বয়ে আনবে। সৌভাগ্য বয়ে এনেছিল কিনা জানি না, তবে আমার বোনেরা বাবা মাকে ভীষণ ভালোবাসতো। তাদের বাধ্যগত সন্তান ছিল 3 জনই। এত ভালো সন্তান পেয়েও মায়ের পুত্র আকাঙ্ক্ষা কমলো না। এক পুত্রের আশায় ডক্টর কবিরাজ দেখাতে দেখাতে চুলে পাক ধরিয়ে ফেলল। মানত টানত করে শরীরে ঝুঁকি নিয়ে আবারও সন্তান জন্ম দিল। কিন্তু তার ইচ্ছে পূরণ হলো কই? সেই কন্যাই তো জন্ম নিল। এবার এমন হলো যে বাকি 3 বোনের চাইতে রূপ লাবণ্য, নারী সুলভ জড়তা, সংকোচ, লজ্জা সবটাই বেশি বেশি পেলাম আমি। আমার এত রূপ লাবণ্য দেখে বাবা নাম দিল নীরদ, মানে মেঘ। আমাকে দেখলে নাকি নীল আকাশের বুকে একরাশ পবিত্রতা মাখানো সাদা মেঘগুলোর মতো মনে হয়, তাই নীরদ। এই জীবনে আমাকে ভালোবাসবার, আমাকে নিয়ে চিন্তা করবার একজনই ছিল, বাবা, যার সান্নিধ্য আমি বেশি দিন পাইনি। বয়স যখন 7 তখনই হার্ট অ্যাটাকে মারা যায় বাবা। অবশ্য বাবার মৃত্যুর জন্য সকলে আমাকেই দায়ী করে, কিন্তু আমি বুঝতে পারি না নিজ সন্তান কিভাবে তার বাবার মৃত্যুর কারণ হতে পারে। এ নিয়ে আমার বোনদের যুক্তি ছিল ইন্টারেস্টিং। আমার জন্মের পর যখন মা দেখলো এই সন্তান ও মেয়ে, তখন নাকি তার সংসারের উপর থেকে মন উঠে গেল। সুখী একটা সংসারে বিষাদের ছায়া নেমে এলো। বরাবর মাত্র বিয়ে হয়েছে, নতুন শ্বশুর বাড়িতে মায়ের এই বয়সে সন্তান জন্মদানের কথা লজ্জায় বলতে পারে না। দুলাভাই প্রবাসী, তাই বুদ্ধি করে আপার লজ্জার হাত থেকে বাঁচার উপায় হিসেবে বাবার বাড়ির পরিবারের সাথে চিরদিনের জন্য সকল সম্পর্ক ছিন্ন করে বরের সাথে পাড়ি জমালো বিদেশ। আপার যাওয়ার পর মা আরও ভেঙে পড়লো, ডিপ্রেশনে ভুগতে শুরু করলো। একদিন জমিতে দেয়া কীটনাশক খেয়ে আত্মহত্যা করে ফেললো। প্রথমে আপার প্রস্থান, তারপর মায়ের মৃত্যু। বোনেরা এত শোক সইতে পারলো না। মায়ের পর বড় আপা ছিল তাদের দ্বিতীয় মা। তাকেও আজীবনের জন্য হারিয়ে মেজ আপার সমস্ত রাগ এসে পড়লো আমার উপর। জন্ম থেকেই আমি তার কাছে অছুত ছিলাম। এই যে এতগুলো বছর হয়ে গেল, ভুল করে একদিন ফিরেও তাকায় না আমার দিকে। বেঁচে আছি নাকি মরে গেছি সেই খবরও সে জানে না। তবে সেজ আপা বোধ হয় আমায় ততটা ঘৃণা করতো না, কারণ যদি ঘৃণাই করতো তাহলে আজকের আমি কখনোই হয়ে উঠতে পারতাম না। বাবার মৃত্যুর পর আমার দ্বিতীয় জীবন দানকারী মানুষটা সেজ আপাই তো ছিল। আমার প্রতি তার মমতা হয়তো বা শুরু থেকে ছিল, কিন্তু মেজ আপার জন্য তা দেখাতে পারেনি কখনো। তবে সেজ আপার সান্নিধ্য একটুখানি পেয়েছিলাম আমি। মায়ের মৃত্যুর ঠিক 2.5 বছর পর যখন প্রেমের সম্পর্কে জড়িয়ে মেজ আপা বিয়ে করে নিল। তার শ্বশুরবাড়ি চলে যাওয়ার পর বাসায় বাবা, আমি আর সেজ আপা। বাবা তো সারাদিন ব্যবসা দেখাশোনা করে, আমাকে ওই সময়টা সেজ আপাই দেখাশোনা করে রাখতো। কোলে নিত না, কিংবা কখনো খাওয়া গোসল করিয়ে দেয়নি, তবে চোখে চোখে রাখতো। কি করছি না করছি খোঁজ নিত। অতটুকু বাচ্চা আমি সেই বয়স থেকেই নিজের হাতে খাওয়া শিখেছি। যাই হোক, এভাবেই চলছিল আমাদের জীবন। আমার বয়স নাকি যখন 5, তখন মেজ আপার বাসায় ঘন ঘন যাতায়াতের দরুন সেজ আপার সম্পর্ক হয়ে যায় মেজ দুলাভাইয়ের কোটিপতি এক বন্ধুর সাথে। আপা সোজাসুজি বাবাকে জানায় সেই কথা। বাবা ছেলে পরিবার দেখে আর না করতে পারে না, বিয়ে হয়ে যায় তারপর বাড়িতে আমরা বাপ মেয়ে একা। বাবার দায়িত্ব বেড়ে যায়, চাকরি সামলে গৃহস্থালী আর সামলাতে পারতো না। লোকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিলেও তা গ্রাহ্য করেনি। মাকে ভীষণ ভালোবাসতো কিনা। অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয় গ্রাম থেকে তার এক দূরসম্পর্কে বিধবা বোনকে নিয়ে আসবে বাড়িতে। বিধবা সে বোন একাই থাকে ওখানে, দুবেলা খাবারও পায় না ঠিক মতো। তার চেয়ে বরং এখানে থাকুক, আমায় দেখেও রাখবে, নিজের খাওয়া পড়ার কষ্টটাও লাঘব হবে।
আপাদের সাথে আর পরামর্শ করার প্রয়োজন মনে করলো না বাবা। তারা এমনিতেও আমাদের সাথে তেমন একটা যোগাযোগ রাখেনি বলে আর কি হবে। শেষে নিয়ে এলো ওই ফুপুকে গ্রাম থেকে, যার কেউ থাকে না রক্তের সম্পর্কের থেকে অবহেলা অনাদর জোটে। তার জন্য বোধহয় সৃষ্টিকর্তা রক্তের সম্পর্কের থেকে বড় কাউকে রাখেন। আমার জন্য রেখেছিলেন ওই ফুপুকে। তার আগমনের পর আমি যেন একটু একটু করে প্রাণ পাচ্ছিলাম। খাওয়ার কষ্ট নেই, আদরের অভাব নেই, বাবাও চিন্তা থেকে রেহাই পেয়েছিল। বছর দুই ভালোই কাটলো আমাদের। তবে আমার জীবনে সব ভালো হবে কেন? অভাগ্য নিয়ে যে জন্ম আমার, হারিয়ে ফেললাম বাবাকে। ব্যবসায় লস হয়েছিল, সইতে পারেনি বাবা। এক রাতে হার্ট অ্যাটাক করে। বাবার মৃত্যুর পর বাড়ি সহ সকল স্থাবর অস্থাবর সম্পত্তি ব্যাংক হস্তান্তর করে নিল। আমি আর ফুপু পথে। ফুপু একবার ভাবলেন গ্রামে চলে যাবেন আমায় নিয়ে। ও পথে পাড়িও জমিয়েছিলেন, কিন্তু অন্তিম মুহূর্তে আমাদের আটকে দিল আমার দ্বিতীয় জীবন দানকারী মানুষটা, অর্থাৎ সেজ আপা। এরপরই যেন আমি আমার জীবনের একটা অন্যতম সত্যি আবিষ্কার করলাম। আমার যে ধারণা ছিল কেউই আমায় ভালোবাসে না, কেয়ার করবার মতো কেউ নেই আমার, এই কথাটা মিথ্যে। এই তো পেয়েছি আমার পাশে মা রূপ, মা স্বরূপ সেজ বোনকে, যে আমার অনেক কেয়ার করে, আমায় প্রচণ্ড ভালোবাসে। সেদিন আপা আমাদের শহরে 2 রুমের একটা ফ্ল্যাট থাকার ব্যবস্থা করে দেয়। তারপর থেকে ক্লাস 9 পর্যন্ত আমাদের সমস্ত খরচ ওই চালালো। বুঝতে শিখেছি থেকে ফুপু আমাকে লড়াই করার কথা বলতেন, নিজে কিছু করার কথা বলতেন, কিন্তু আমার লজ্জা ভয় জড়তা এসব কাটিয়ে কিছু করতেই পারতাম না। বই পোকা ছিলাম, তাই রেজাল্টগুলো বরাবরই ভালো হতো। রেজাল্ট ভালো হতো বলে স্যারদের সুনজরে ছিলাম। লেখাপড়ায় কষ্ট হয়নি, ভাঙা তড়িতে দুলতে দুলতে ওই 9 পর্যন্ত ঠিকঠাক এগোতে পারলাম। কিন্তু তারপর আবার বিপর্যয় নেমে এলো আমার জীবনে। এক সকালে ফুপু মারা গেলেন। কোনো রোগ বালাই নেই, খুব স্বাভাবিক একটা মৃত্যু। কিন্তু তার স্বাভাবিক মৃত্যু যে আমার কাছে অপ্রত্যাশিত ছিল। আমি হয়ে গেলাম সম্পূর্ণ একা। ভাবতে লাগলাম কোথায় যাব, কি করব আমি, কি হবে আমার। আমার ভাবনার তল খুঁজে পাওয়ার পূর্বেই আল্লাহ তার দয়া দেখালেন। সেজ আপা ফুপুর মৃত্যু সংবাদ শুনে ছুটতে ছুটতে চলে এলো। ফুপুকে কবরস্থ করার পর ওই পথে আমায় নিয়ে গেল তার শ্বশুর বাড়ি। রাজা রাজপ্রাসাদ সম্পর্কে সবসময় বইতে পড়েছি, কখনো সামনাসামনি দেখা হয়নি। দেখতে যে পাবো তাও ভাবিনি। সেই দেখা ভাগ্যে জুটে গেল 16 বছর বয়সে। আবার শ্বশুরবাড়ি রাজপ্রাসাদের থেকে কম নয়। অসংখ্য লাইটিং, কি দামি দামি আসবাবপত্র, এক একটা ঘর কত বড় বড়। ওই বাড়িতে গিয়ে মনে হচ্ছিল ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের জগতে আটকা পড়েছি। খুব দ্রুতই আমার ঘুম ভাঙবে আর দরফর করে বসে দেখব ওই 2 কামরার ফ্ল্যাটেই আছি আমি, বিষাদে পরিপূর্ণ জীবন নিয়ে। আবার শ্বশুরবাড়ি ভরা মানুষ, শ্বশুর শাশুড়ি ভাসুর যা দেবর ননদ সবাইকে নিয়ে যৌথ পরিবার। আবার শাশুড়ি এবং যা ছাড়া এই বাড়িতে কেউ আমায় ঠিক মেনে নিতে পারলো না। আমায় দেখলেই কেমন নাক কোচকাতো, তার ছেলে হাসতো। লোকের উপহাস বোঝার বয়স আমার হয়েছিল এবং যথেষ্ট আত্মসম্মানীয় আমি, তাই তাদের তিরস্কার খুব কষ্ট দিতে লাগলো আমায়। আপাকে বললাম, আমাকে রেখে আসো ওই ফ্ল্যাটে, এখানে আমার দম বন্ধ হয়ে আসে, এত তিরস্কার আমি নিতে পারি না। আপা আমার কথা শুনে চোখ রাঙায়, বলে, একা একটা মেয়ে ওখানে থাকবে, তারপর কিছু হয়ে গেলে দোষ আমার। আমি বললাম, এখানে থাকা আরো ভয়ানক, এটা তো তোমার শ্বশুরবাড়ি, এখানে থাকা আরো কঠিন। আপা কি যেন চিন্তা করে উত্তর দেয়, এসএসসি এখানে থেকেই দে, তারপর কলেজ উঠলে হোস্টেলে পাঠিয়ে দেবো। ওর সিদ্ধান্ত আমার পছন্দ হলো। কষ্ট হলেও থেকে গেলাম ওখানে। কিন্তু এইচএসসি পরীক্ষা কমপ্লিট হলেও আপা আর আমায় ছাড়লো না। বলল, কলেজ জীবন আর কয়দিনে, এই কটা দিন না হয় থাক এখানেই, এইচএসসি শেষে ভার্সিটিতে চান্স নিয়ে না হয় যাবি। তাছাড়াও বাবু ছোট, ওকে সামলে সংসার দেখা কষ্ট হয় আমার, তুই থাকলে একটু সাহায্যও হলো। বিরোধ করতে চেয়েছিলাম, কিন্তু যে আমাকে অসহায় মুহূর্তে আগলে নিয়েছে তার বিরোধ করব আমি, মনটা সায় দেয়নি। তবে নিজের সীমা সম্পর্কে খুব ভালোভাবেই অবগত ছিলাম আমি। সারাটা সময় বইয়ে মুখ গুজে দরজা আটকে পড়ে থাকতাম। কেউ ডাকলে তখন বের হতাম, এটা ছাড়া নয়। বছরে আমি নিয়মতান্ত্রিক জীবন হয়ে গেল আমার, কিন্তু নিয়মের ব্যাঘাত ঘটলো একদম হুট করে একজনের আগমনে। এইচএসসি তখন দরজায় করা নাড়ছে, দিন দুনিয়া ভুলে পড়াতেই ডুবে আছি। এমন মুহূর্তে আবার একমাত্র ননদের বিয়ে পাকা হলো। বাড়ির একটাই মেয়ে, তার বিয়ে কি যেন তো উপায় হবে নাকি। লেগে গেল বিরাট আয়োজন। একটা বিয়ে উপলক্ষে এত বড় কোনো অনুষ্ঠানের আয়োজন হতে পারে তা আমি বিস্ময় নিয়ে দেখছিলাম। যদিও বা খুব সাধারণ উৎসবগুলো এরা অনেক বড় আয়োজন করে পালন করে দেখতাম, তবে বিয়ের আয়োজন আরো বেশি অবাক করার মতো ছিল। আমায় অবাক হতে দেখে আপা বলল, এই তো কিছুই নয়, বাড়ির বাকি সদস্যরা আসুক, তখন দেখিস আরো কত আয়োজন। বাকি সদস্য বলতে আপার দেবর আর ভাসুর দুজনেই থাকে দেশের বাইরে।
একজন বিজনেস পারপাসে আর অন্যজন লেখাপড়ার উদ্দেশ্যে। যদিও বা আপার ভাসুর সুযোগ পেলে আসতেন দেশে, কিন্তু ওর দেবর কখনোই আসেনি। না আসার কারণ আমি জানতাম না, কখনো আগ্রহও জন্মায়নি। আপা যখন ছবিতে দেখিয়েছিলেন ওকে, তখনও না, কিন্তু একমাত্র বোনের বিয়ে ঠিক হবার পরও জানালো আসছে দেশে। ওর আসার খবর শুনে বাড়িতে অন্যরকম একটা প্রিপারেশন শুরু হয়ে গেল। সবাইকে অ্যালার্ট করা হলো, এটা করা যাবে না, ওটা করা যাবে না। আপা আমায় কড়াভাবে বলে রাখলো, ইন্তিশারের সামনে একদম বলবি না, একদম না। আমি কোনো উচ্চবাচ্য করলাম না এবং আপার কথাটা মাথায় গেঁথে নিলাম খুব ভালোভাবে। কোনোভাবে ওর দেবর ইন্তিশারের সামনে আমি পড়বো না, মানে পড়া যাবে না, যাবে না মানে যাবেই না একদম। যথারীতি সময় চলে এলো ইন্তিশার চলে আসার। সে চলেও এলো। তার আগমনের পর পুরো 2 দিন আমি একদমই ঘর থেকে বেরোলাম না। আমার খাবার দাবার সহ যাবতীয় যা লাগে আপা কাজের মেয়ের হাতে ঘরে পাঠিয়ে দিত আমার জন্য। আপার বাচ্চাটাও চাচাকে পেয়ে আমায় ভুলে গেল। ওই ব্যাপারটা খানিক কষ্ট পেয়েছিলাম বটে, তা চোখের পলকে আবার ভুলেও গেলাম। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু বিপত্তি বাঁধল 2 দিন পর এক রাতে। রাত জাগা শুরু যেদিন থেকে, সেদিন থেকেই পড়ার ফাঁকে এটা ওটা খাওয়ার অভ্যেস হয়ে গিয়েছিল আমার। আপার দেয়া হাত খরচের টাকা জমিয়ে খাবারের কন্টেইনার কিনতাম। সেদিন আমার খাবার শেষ হয়ে গিয়েছিল, ক্ষুধায় কিছুতেই পড়তে পারছিলাম না। বাধ্য হয়ে সিদ্ধান্ত নিলাম পানি খেয়ে পেট ভরবো। বোতল ভরে পানি নেওয়ার উদ্দেশ্যে বেরোলাম ঘর ছেড়ে। রাত তখন কয়টা হবে, 2:30 কি 3টা। পুরো বাড়ি তখন নিস্তব্ধ। ড্রয়িং ডাইনিং ওভার লাইটই নেভানো আছে। আমিও আর জ্বালালাম না। ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আশেপাশে তাকাতে তাকাতে যাচ্ছিলাম ডাইনিং এর দিকে। ড্রয়িংও ক্রস করেছি। ওই মুহূর্তেই হঠাৎ দোতলা সিঁড়ি থেকে কেউ একজন আচমকে চেঁচিয়ে উঠল, এই কে কে ওখানে? এত রাতে এইভাবে পুরুষালী কণ্ঠ স্বভাবতই আমার চমকে দিল। চমকে হাত থেকে বোতল আর ফোন ফেলে দিলাম আমি। আমতা আমতা করে কিছু একটা বলতে যাব, তার পূর্বেই ওপাশের ব্যক্তি চোর চোর বলে চেঁচাতে চেঁচাতে নেমে আসতে লাগলো। ঘটনাটা এত দ্রুত হয়ে গেল যে আমি মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণের সুযোগ পেলাম না। সে ছুটে এসে জাপটে ধরলো আমায়, আর তার স্বরে চেঁচিয়ে গেল চোর চোর বলে। আর এমন বিরাশি চিৎকারে পুরো বাড়ির লোক জেগে গেল নিমেষেই। একে একে প্রত্যেকটা ঘরের লাইট জ্বলে উঠলো এবং তড়িঘড়ি করে বেরিয়ে এলো সবাই। সবার প্রথমে সেজো আপাই ছুটে এসে লাইটটা জ্বালালো ড্রয়িং রুমের। নিমেষেই অন্ধকার গায়েব হয়ে গেল পুরো বাড়ির। লাইটের আলোর সাথে দৃশ্যমান হলো আমার চেহারা। লজ্জায় এতটুকু হয়ে গিয়েছিলাম আমি। চোখ ছিল মেঝের দিকে নিবদ্ধ। আপা কিছু বলবে তার পূর্বেই ওর শাশুড়ি অবাক হয়ে শুধালো, চোর কে? কোথায় চোর? ও ও তো দেখেছেন খালাম্মা, দেশ কত উন্নত হয়ে গেছে। মেয়েরা আজকাল চুরি করতে শুরু করেছে। ওনাকে কথা শেষ করতে না দিয়ে আমার পেছন থেকে পুরুষালী কণ্ঠটা কথা বলে উঠল। তার কথা শুনে উপস্থিত সকলের চোখ ছোট ছোট হয়ে গেল। আপা ছুটে এসে আমায় ছাড়িয়ে নিতে নিতে বলল, তোমার ভুল হচ্ছে ভাই, এ চোর নয়, এ তো আমার বোন নীরদ। হ্যাঁ, আমি তো তাই বলছিলাম। এ তো আমাদের মেজ বৌমার বোন নীরদ। মেজো ভাবির বোন? ছেলেটা যেন ভারী অবাক হলো। মুখ তুলে না তাকিয়েও বুঝতে পারলাম তার জিভায় কামড় পড়েছে। তোর ইচ্ছে লজ্জিত ভঙ্গিতে বলল, আই এম সো সরি। এত রাতে এমন নিঃশব্দে এপাশ ওপাশ তাকাতে তাকাতে আসছিল, তাই ভেবেছি ইস অনেক বড় ভুল হয়ে গেছে। তা না হয় ঠিক আছে, কিন্তু এই মেয়ে এত রাতে কি করছে এখানে? বেশ বিরক্তি মাখানো গলায় প্রশ্নটা ছুড়ে দিল আপার ননদ। আপারও একই প্রশ্ন এবার আমায়। কি রে বল, কি করছিলি এত রাতে এখানে? আমি কোনো রকমে কাঁপতে কাঁপতে জবাব দিলাম, পানি নিতে এসেছিলাম। আসলে পানি শেষ হয়ে গিয়েছিল, তো ওই দেখো বোতল। আঙুল দিয়ে পড়ে থাকা ফোন আর বোতলটা দেখিয়ে দিলাম আমি। আপা ওগুলো তুলে নিতে নিতে ধমকের সুরে বলল, পানি শেষ হয়ে গেছে এটা আমার সন্ধে রাতে বলবি না? আমি নিয়ে গিয়ে রেখে দিতাম। তুমি ব্যস্ত ছিলে, বলার সুযোগ পাইনি। মিনমিন করে উত্তর দিলাম আমি। আপার কানে সে কথা পৌঁছলো কিনা জানি না। মা মানে আপার শাশুড়ি স্নেহমাখা কণ্ঠে বললেন, হয়েছে তো। বাচ্চা মেয়েটাকে ধমকানোর কি আছে? বলতো আমাদেরই। ওর কখন কি লাগে একটু খোঁজ নিতে পারি না। বেচারি রাত জেগে পড়াশোনা করে। এই সময় ভালো খাবার দাবার যত্ন আতে তো ওর প্রাপ্য। না হলে ব্রেন খুলবে কিভাবে? মেজ বৌমা, তুমি কাল থেকেই ওকে সময় দেবে। কখন কি লাগে খেয়াল রাখবে, মনে থাকবে? মার কথা শুনে তড়িৎ আমার চোখে পানি চলে এলো। এমন স্নেহমাখা গলায় কেউ আমার যত্নের কথা বলে না। বাবার পর এই প্রথম
আপা ওনার কথার সম্মতি দিয়ে সকলের কাছে আমার হয়ে ক্ষমা টমা চেয়ে আমায় নিয়ে ঘরের দিকে যেতে উদ্যত হলো। সেই মুহূর্তে পুনরায় দোতলার সিঁড়ি থেকে গুরু গম্ভীর আরেকটা কণ্ঠ ভেসে এলো। এত রাতে কিসের গ্যাঞ্জাম হচ্ছে এখানে? কেন জানি না কণ্ঠটা কানে আসতেই আমি মুখ তুলে চাইলাম ওপরে। চোখের কোলে যে জলটুকু জমেছিল মুখ তোলার সাথে সাথেই তা গাল বেয়ে চিকন ধারা হয়ে গড়িয়ে পড়লো আমার গালে। ছেলেটাকে চিনতে সমস্যা হলো না। ইন্তিসার ইলহাম, যার থেকে 100 হাত দূরে থাকার নির্দেশ। ইন্তিসার আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে চোখ সরিয়ে নিল। মামিমাকে উদ্দেশ্য করে বেশ রাগত স্বরে বলল, এখনো রাত বিরেতে সার্কাস চলে এই বাড়িতে? এসব দেখার জন্যই দেশে এসেছি আমি। আর এই মেয়েকে কাছে কেন এভাবে? অঘটন ঘটিয়ে ফেলেছে নাকি? ইন্তিসারের কথা শুনে নিমেষেই আমার কান গরম হয়ে উঠল। তার ইঙ্গিত যে খারাপ দিকে সেটা বুঝতে সমস্যা হলো না। আবার রক্ত শূন্য মুখে ফ্যাস ফ্যাসে গলায় জবাব দিল, তুমি যা ভাবছো সেরকম নয় ভাই। ও একটু পানি খেতে উঠেছিল, এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, এ কারণেই। আর ও বাইরের মেয়ে নয়, আমাদের মেজ বৌমার বোন। কথা বলার সময় হুঁশজ্ঞান করে তো বলবা ইন্তিসার। আপাকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে মাওইমা বলে উঠলেন। তারপর আপা সহ বাকি সবাইকে আদেশ করলেন, তুমি এক্ষুনি নির্মাকে নিয়ে যাও ঘরে। মেজ বৌমা আর বাকি সবাই যার যার ঘরে চলে যাও। মাওইমার এক কথা, তারপর সবাই যে যার ঘরের দিকে হাঁটা দিল। যাওয়ার সময় বিরক্তি প্রকাশ করতে ভুললো না। আর যে ছেলেটা আমায় চোর ভেবে ভুল করেছিল সে আমার সামনে এসে লজ্জিত হয়ে বলল, আই এম রিয়েলি সরি মিস, আপনাকে অপমানিত করার কোনো ইন্টেনশন ছিল না আমার। প্লিজ কাঁদবেন না আপনি। ইটস ওকে, ক্ষীণ স্বরে জবাব দিলাম আমি। যত সব নাটক। ভীষণ বিরক্তি নিয়ে কথাটা বলল ইন্তিসার। মাওইমা চোখ গরম করে তাকালেন ওর দিকে। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালো না, হন করে হেঁটে ঘরে চলে গেল। আমি লজ্জায় আড়ষ্ট হয়ে আপার হাতে মৃদু চাপ দিলাম, যার অর্থ ঘরে চলো। আপাও আর দেরি করলো না। ঘরে আসবার পর আপা বেজায় রেগে গেল আমার উপর। কঠিন ধমক দিয়ে বলল, পানি দিবি সেটা আমার লুকিয়ে ড্রয়িং এ লাইটটা জ্বালালে কি হতো? অযথাই এমন লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি করে দিলি। সরি আপা, আমি বুঝতে পারিনি এত রাতে কেউ জেগে থাকবে আর এরকম কিছু একটা ঘটে যাবে। ওই ছেলেটা সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে করলো, কিন্তু ভয় আর প্রশ্ন আলজি পর্যন্ত এসেই আটকে গেল আমার। অবশ্য আপা নিজে থেকেই বললো ওর সম্পর্কে। তুইও বা কি করে জানবি কেউ জেগে থাকে কিনা? ঘর ছেড়েই তো বেরোস না। ওই ছেলেটাকে দেখলি যে তোকে চোর ভেবে ভুল করেছিল? ও আমার শাশুড়ির বোনের ছেলে অনিক, ইন্তিসারের সমবয়সী। বিদেশরে একই ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, থাকতো একই সাথে। ইন্তিসারের সাথেই এলো ছেলেটা। আসলে ওখানে সময় ব্যবধানটা তো অনেক। ইন্তিসার আর অনেকের মনে হয় সময় মেলাতে কষ্ট হচ্ছে। এতদিনের অভ্যেস। রাতে ঘুমায় না দুজন, সারা রাত জেগে কি কি যে করে, তারপর ভোরের দিকে ঘুমোতে যায়। সারা রাত জেগে থাকে? আচ্ছা শোন, তুই কিন্তু আর কখনো রাত বিরাতে এভাবে ঘর ছেড়ে বেরোবি না, ঠিক আছে? আচ্ছা। আর আবারও বলছি, ইন্তিসারের থেকে দূরে থাকবি। হ্যাঁ হ্যাঁ থাকবো। এমনিতেও অমন রাগে ষাঁড়ের মতো চিৎকার করা ছেলের সামনে যেতে আমার ভয় লাগে। শেষের কথাটা ফিসফিসিয়ে বললাম যেন আপা শুনতেই না পারে। জবাবে সন্তুষ্ট হয়ে আপা বোতল হাতে বেরিয়ে গেল পানি আনতে। আমি বসে রইলাম চুপচাপ। 4 বছর আগের ইন্তিসার আর আজকের ইন্তিসারের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আগে যাকে শুধু দাম্ভিক এবং অসভ্য বলেই জানতাম, আজ সে আরো 2 ডিগ্রি উপরে চলে গেছে। ওভার অ্যাগ্রেসিভ আর বেয়াদব। ইন্তিসারের সাথে আমার একটা তিক্ত স্মৃতি বিজড়িত ঘটনা আছে। ধারণা করি ওই তিক্ত স্মৃতিটাই ওকে আমি বিমুখ করে দিয়েছে, কিন্তু আমি সেরকম ভাবে মনেও রাখিনি ঘটনাটা। সময়ের সাথে সাথে মস্তিষ্ক থেকে মুছে ফেলার চেষ্টা করেছি, যদিও বা সবটা মুছে ফেলতে পারিনি। আচ্ছা, সে কি আজও ওই স্মৃতি বয়ে নিয়ে বেড়ায়? প্রশ্নটা বারবার উকি দিচ্ছে মনে। কিন্তু সে যেরকম ছেলে ওসব মনে রাখার কথা তো নয়। তাছাড়াও কম বয়সের পাগলামো কে মনে রাখে? তবে আমি বা ইন্তিসার কেউ মনে না রাখলেও একজন কখনোই সেই ঘটনাটা ভুলতে পারবে না। সে হলো সেজো আপা। এখনও সে অতীতের ওই পাগলামোটা মনে রেখেছে। এ নিয়ে তার মনে একরাশ ভয়। আমি শত চেষ্টা করেও তাকে বোঝাতে পারি না মিঝে ভয় পেয়ে লাভ নেই, আমাদের মাঝে কখনোই সেরকম কিছু হওয়ার নয়। কিন্তু আপা যেন মানতেই চায় না। এই জন্যেই আমার উপর 144 ধারা জারি হয়েছে। ইন্তিসারের সামনে পড়া যাবে না। আমার কথার ধরনে হয়তো বা ধারণা করতে পারছেন ইন্তিসার আর আমার মধ্যেকার তিক্ত স্মৃতি ঠিক কীরকম হতে পারে।
একদম শুরু থেকে, অর্থাৎ আমাদের প্রথম দেখার ঘটনা থেকে বলি। ক্লাস 9-এর মাঝামাঝি সময়ে এসেছিলাম এই বাড়িতে আমি। নিজের ভগ্ন জীবনটা নিয়ে খুব বিষণ্ণ থাকতাম সব সময়। তাছাড়াও বাড়ির সবার চালচলনের সাথে খাপ খাওয়ানো খুব কঠিন ছিল আমার জন্য। তখন ইন্তেশার এইচএসসি দিয়েছে বোধহয়। অ্যাডমিশন প্রিপারেশন নেবে নেবে করেও নিচ্ছিল না তার ফ্রেন্ড সার্কেল নিয়ে ট্যুরের জন্য। এ নিয়ে বাড়িতে অনেক কথা হতো। মা ওই মা রাগারাগি করতেন ওকে ফোন করে। আমার কানে যা আসতো তা শুনেই ধারণা করে নিয়েছিলাম। একদিন রাগারাগিটা বেশি হলো। ওর বোধহয় হাত খরচের টাকা শেষ হয়ে গিয়েছিল। টাকা চাইতেই ফোন করেছিল, কিন্তু মা ওই মা টাকা দিতে নিষেধ করে দিলেন। জিদ্দি ছেলে ইন্তেশার রাগ করে ফোনটা ভেঙে ফেললো এবং কোনো ওয়ে রাখলো না বাড়ির সাথে যোগাযোগ করার। 1 দিন 2 দিন অপেক্ষা করা হলো ওর জন্য। ভেবেছিলাম পাগলামো কমলে হয়তো ফোন করবে, কিন্তু 3 দিন গেলেও যখন যোগাযোগ করা সম্ভব হলো না তখন সবাই চিন্তায় পড়ে গেল। মা ওই মা তো কান্নাকাটি করে অস্থির। এরকম কখনো করেনি ছেলেটা। কোনো বিপদ আপদ আবার ঘটিয়ে ফেলো নাকি? দুলাভাই সব কাজ ফেলে ছুটে গেল ওর খোঁজে। গিয়ে দেখা গেল আসলেই বিপদ ঘটিয়ে ফেলেছে ছেলে। পাহাড়ে ঘুরতে গিয়ে কিভাবে দুর্ঘটনা ঘটিয়েছে, ডান হাত ভেঙে ফেলেছে সে, মাথায়ও চোট পেয়েছে বেশ। হসপিটালে নেয়ার পর বন্ধুরা কল করতে চেয়েছিল বাড়িতে, কিন্তু সে গোয়ারতুমি করে ফোনই আর করতে দেয়নি। বন্ধুদের টাকা চিকিৎসা চলছিল তার। দুলাভাই সেই দিনই ওকে ডক্টর দেখিয়ে বাড়ির জন্য রওনা হলো। ওরা ফিরল শেষ রাতের দিকে। বাড়ির সবাই তখন জেগে। মা ওই মা ড্রয়িং রুমে বসে কাঁদছেন আর তসবিহ পড়ছেন। আঙ্কেল ভীষণ রেগে, আর বাকিরা চিন্তায় শান্তি মতো বসতেও পারছে না। এদিকে ওনাদের এত অস্থিরতা দেখে আমিও ঘুমোতে পারছি না। আপাতত ছেলে মাফিনকে আমার কোলে দিয়ে ওনাদের দেখছেন। আমি মাফিনকে নিয়ে বেলকনিতে হাঁটাহাঁটি করছিলাম। এমন সময় এলো দুলাভাইয়ের গাড়ি। গাড়ি দেখে আমার পা থেমে গেল। এক ধ্যানে তাকিয়ে থাকলাম ওই দিকে। পরিবারের এত আদরের ছেলে যাকে সবাই চোখে হারায়, যার গায়ে একটুখানি টোকা লাগলে সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়ে, তাকে দেখবার খুব আগ্রহ জেগেছিল আমার মনে। কিন্তু দেখতে পারলাম না ঠিকঠাক। একে তো আলোর সংকট, তার উপর আবার গাড়ি থেকে এক ঝাঁক ছেলে মেয়ে ওকে আগলে নেওয়ার মতো করে নামলো। ওকে দেখতে না পেয়ে ওর প্রতি আগ্রহটা যেন আরো দ্বিগুণ হলো আমার। মাফিন তখন মাত্র ঘুমিয়েছে। ওকে আর বিছানায় শোয়ালাম না। ঘুমন্ত ওকে নিয়েই বেরোলাম ঘর ছেড়ে। দরজার বাইরে দাঁড়াতেই ইন্তেশারকে দেখতে পাওয়া গেল। মাথা আর হাতে ব্যান্ডেজ করা, ক্লান্ত সে ধীরে ধীরে হেঁটে আসছে। উচ্চতা কত হবে? 5 ফুট 10 কিংবা 11। উজ্জ্বল শ্যামলা গায়ের বর্ণ, লম্বাটে মুখ, খাড়া নাক এবং নাকের উপরে বাদামি একটা তিল আছে। এমন তিল ছেলেদের কখনো দেখিনি আগে। ইন্তেশারের ভ্রুগুলো বেশ ঘন, সুন্দর। তার সাথে পাল্লা দিয়ে চোখের পাপড়িগুলো বড় বড় আর মাথা ভর্তি চুল। একটা বিষয় অবাক লাগলো, শারীরিক অসুস্থতা কিংবা জার্নির কারণে একরাশ ক্লান্তি চোখে মুখে ভর করার পরেও ওর পৌরষ দীপ্ত সৌন্দর্য একটু ম্লান হয়নি। এরকম ছেলেরা চোখে আটকানোর মতো। চোখের ভালো লাগা কয়েক মুহূর্তের জন্য ইন্তেশারও আমার চোখের ভালো লেগে গিয়েছিল, কিন্তু কাজটা যে ভুল করছি তা উপলব্ধি হওয়ার পর আমি মনে মনে নিজেকে কড়া ধমক দিয়ে সামলে নিয়েছিলাম। একটা ছেলে ওন্ডেড হয়ে বাসায় ফিরেছে আর আমি তার সৌন্দর্য জরিপ করছি। খুবই লজ্জাজনক ব্যাপার। এক প্রকার লজ্জার হাত থেকে বাঁচতে আমি আর ড্রয়িং রুমে যাই না। মাফিনকে নিয়ে ঘরে ফিরে শুয়ে পড়ি। বাকি রাতটা আর ঘুম হয় না। কেমন যেন একটা অস্বস্তি ভাব হচ্ছিল মনের ভেতর। এর সঠিক কারণ জানতাম না, শুধু এতটুকু জানি অস্বস্তি ভাবের জন্যই আমি ঘুমোতে পারিনি। আগের রাতে ইন্তেশারকে নিয়ে অন্যরকম ভাবনার কারণে ভেতরে ভেতরে যে লজ্জায় কুঁকড়েছিলাম, এই লজ্জা সকাল হতে হতে আরও বেড়ে গেল। ভেবেছিলাম 7 সকালে উঠে কোচিংয়ে চলে যাব, তারপর স্কুল। সারাটা দিন বাইরে থাকলে রাতের কথা আর মনে পড়বে না। কিন্তু আমার পরিকল্পনা সফল হলো না। আপা বলে দিল আর আজ স্কুলে যাবার দরকার নেই। বাড়ির ছোট ছেলে একটা বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে, এজন্য একটু মিলাদ পড়িয়ে দোয়া করা হবে। মা ওই মা বলেছেন আজ সবাইকে বাড়িতেই থাকতে হবে, কেউ কোথাও যেতে পারবে না। আপার কথা শুনে আমি হতাশার শ্বাস ফেললাম। আমার আর যাওয়া হলো না। সকালবেলা ডাইনিং টেবিলে ইন্তেশার যখন বন্ধুদের সাথে নিয়ে হই হই রই রই করে খাবার খাচ্ছে, তখন ওদের হাসি মজা আমার ঘর থেকে শোনা যাচ্ছিল। আমি শুনছিলাম আর ভাবছিলাম, এত আনন্দের জীবন আসলে কি মানুষের হয়? আমার জীবনে কোনো আনন্দ নেই, কোনো বন্ধু বান্ধব নেই। কি অদ্ভুত! কারো জীবনে দীর্ঘশ্বাসের জায়গা নেই, আবার কারো গোটা জীবনটাই একটা হতাশার দীর্ঘশ্বাস। ইন্তেশারের সাথে সামনাসামনি দেখাটা হলো ওই সকালেই। মাফিনকে খাওয়ানোর দায়িত্ব পড়েছিল আমার কাঁধে। ও একদম স্থির থেকে খাবার খেতে পারে না, সারা বাড়ি দৌড়ে দৌড়ে খায়, এটাই ওর স্বভাব। সেদিনও খেতে খেতে ডাইনিংয়ের দিকে চলে গেল। ওর পিছু পিছু আমাকেও যেতে হলো। ওই মুহূর্তে ইন্তেশার একাই বসেছিল ওখানে। অকস্মাৎ আমায় দেখে ও ভ্রু কুঁচকে ফেললো। তুমি কে?
আমি মাফিনের হাত ধরে টানতে টানতে ধীর কণ্ঠে বললাম, আমি ওর। ও আমার তাম্মি। আমাকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে মাফিন বলে উঠল। ইন্তিশার চট করে মাফিনকে কোলে তুলে নিল। ও, তোর তাম্মি তাহলে এ? আমার মাথা থেকে পা পর্যন্ত একবার চোখ বুলিয়ে প্রশ্ন করলো, তো তাম্মি, নাম কি তোমার? নীরদ। আমার নাম নীরদ। খানিক চুপ থেকে উত্তর দিলাম আমি। ও মাফিনকে কোলে নিয়ে উঠে আসতে আসতে বলল, নীরদ? এটা আবার কেমন নাম? নেই রোদ? ইউ মিন রোদ ছাড়া গ্লুমি ওয়েদার। দেখি আমার দিকে তাকাও তো, তোমার মুখে আষাঢ় মাসের মেঘ নাকি দেখি? একদম আমার মুখের কাছে এসে চোখ সরু করে বলল। হঠাৎ করে ওর এভাবে কাছে আসে আমি তীব্র অস্বস্তিতে পড়ে গেলাম। বিড়বিড় করে বললাম, নীরদ মানে নেই রোদ নয়, মেঘের প্রতিশব্দ হলো নীরদ। মেঘ আসলেই তো গ্লুমি ওয়েদার হয়ে যায়। তুমি হলে গ্লুমি ওয়েদার। শোনো, আমার কিন্তু গ্লুমি ওয়েদার পছন্দ না। তুমি একদম আমার সামনে আসবা না। ওর এমন কথা শুনে আমি বিস্ময়ে নির্বাক হয়ে গিয়েছিলাম ওই মুহূর্তে। এটা কি ধরনের অপমান? কেউ কখনো মুখের উপর কাউকে বলে তুমি একদম আমার সামনে আসবা না? অপমানের জবাব কোনো কালেই আমি দিতে পারিনি। সেই দিনও পারলাম না। চুপচাপ অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়েছিলাম। অপরদিকে ও খুবই স্বাভাবিক মাফিনকে আমার কোলে ধরিয়ে দিয়ে স্বতঃস্ফূর্তভাবে হেঁটে চলে গেল ঘরের ভেতর। আমাদের প্রথম দেখাটাই যে তীব্র অপমানের দিন, তারপর থেকে ও আমার দুই চোখের বিষ। আপনি এত সকালে ঘুম থেকে ওঠেন? গতকালকের পরিচিত কণ্ঠস্বরটা কানে আসতে চমকে ফিরে তাকালাম। এই ছেলেটা আমাকে চোর ভেবে এমন চেঁচালো না গত রাতে? কি যেন নামের? আমি অনিক। চিনতে পারছেন? গত রাতে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যে। হ্যাঁ, চিনতে পেরেছি। ওনাকে থামিয়ে দিয়ে বললাম আমি। বিনিময়ে উনি লজ্জিত ভঙ্গিতে হাসলো। আপনি কি আমার ওপর রাগ করে আছেন? না তো, রাগ করবো কেন? মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, আপনার লজ্জিত হবার কোনো কারণ নেই। জোরপূর্বক হেসে প্রত্যুত্তর করলাম আমি। উনি প্রসঙ্গ পাল্টাতে প্রশ্ন করলেন, এত সকাল সকাল বাগানে কি করছেন? তেমন কিছু না, এমনি হাঁটাহাঁটি করছিলাম। আচ্ছা, তো কিসে পড়া হয়? এইচএসসি দিলাম, অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছি। ওহো, তুমি তো তাহলে আমার জুনিয়র হবে। এই, তুমি সম্বোধনে কোনো সমস্যা নেই তো তোমার? আমি আবার জুনিয়রদের আপনি বলতে কমফোর্ট ফিল করি না। না, ইটস ওকে, তুমিই সম্বোধন করুন আপনি। বিরক্তি চেপে বললাম আমি। বিনিময়ে উনি হেসে উঠলেন। ভেরি গুড, তাহলে চলো একসাথে হাঁটাহাঁটি করা যাক। আমি বরাবরই ইন্ট্রোভার্ট টাইপের মানুষ। তাছাড়াও সকালের সময়টা প্রকৃতির সাথে কাটানো আমার পছন্দ। কারোর সঙ্গে এতদিন আমার প্রয়োজন হয়নি, তাই আজ অনিক সাহেবের আবদার আমার পছন্দ হলো না। তবুও মুখে কিছু বলতে পারলাম না। চুপচাপ ওনার কথায় সম্মতি দিলাম। দীর্ঘ 1.5 ঘন্টা উনি একাধারে বকবক করেই গেলেন। ওনার স্টুডেন্ট লাইফের গল্প, এখানে থাকবার গল্প, বিদেশের গল্প, সব এই 1.5 ঘন্টার মধ্যে শুনিয়ে ফেললেন আমায়। আমি সেরকম রেসপন্স করলাম না, হ্যাঁ হো ছাড়া। অন্য কেউ হলে দমে যেত, কিন্তু এই ভদ্রলোকের স্বভাবতই হয়তো অতিরিক্ত কথা বলার অভ্যাস। অপর মানুষটা রেসপন্স করছে কি করছে না, এতে তার কোনো ফারাক পড়ে না। আমি শুধু মনে মনে প্রার্থনা করছিলাম কেউ একজন আসুক আর এনার হাত থেকে আমাকে বাঁচাক প্লিজ। এত বকবকার নিতে পারছি না আমি। আমার প্রতি হয়তো সৃষ্টিকর্তার বিশেষ দৃষ্টি ছিল। চট করে প্রার্থনা কবুল হয়ে গেল এবং অনিক সাহেবের বকবক থামাতে আগমন ঘটল ইন্তিশারের। সে ফোন চাপতে চাপতে এইদিকেই আসছিল। অনিক সাহেবই তাকে ডেকে উঠলেন, আরে ইন্তিশার, তুইও উঠে গেছিস? অনিক সাহেবের ডাকে ফোন থেকে দৃষ্টি সরালো ইন্তিশার। এমনিতেই তার মুখে গাম্ভীর্যতা লেপ্টে ছিল, আমায় দেখে তার কয়েক গুণ বেড়ে গেল। বজ্র কঠিন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে সে এগিয়ে এলো। তারপর আমার থেকে দৃষ্টি সরিয়ে অনিক সাহেবের দিকে তাকিয়ে তার ছেলের হেসে বলল, অসময়ে আনএক্সপেক্টেড কারোর সাথে? আসলেই নীরদ তো আমার কাছেও আনএক্সপেক্টেড ছিল। ঘুম আসছিল না মাথা ব্যথার কারণে। বাইরে খোলা হাওয়া খেতে এসে দেখি এই ম্যাডাম ফুলগুলোর সাথে গল্প করছেন। ভাবলাম গতকাল তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল, ঠিকমতো সরিও বলা হয়নি, এই সুযোগ সরি বলার। তো কি এখন সরি বললি? হ্যাঁ, শুধু সরি। আমরা তো ফ্রেন্ডও হয়ে গেছি গল্প করতে করতে, কি তাই না নীরদ? মুচকি হেসে তাকালেন উনি আমার দিকে। বাহ, এত কম সময়ে ফ্রেন্ডশিপ! ইন্তেশারে এবার চোখ রাখলো আমার চোখে। আমি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থাকতে পারলাম।
এর বেশি সাহস হলো না। ওর দৃষ্টির কঠোরতায় মিয়ে গেলাম। কোনো রকমে বিড়বিড় করে বললাম, অনেক ভাই, আমি ভেতরে গেলাম, আমার কোচিং আছে। আর কাউকেই কোনো কথা বলতে না দিয়ে দ্রুত পা চালিয়ে ভেতরে চলে এলাম আমি। তার সাথে সাথে এটাও বুঝতে পারলাম ইন্তিশার একদমই ভুলতে পারেনি সেই স্মৃতি। ওর চোখের ভাষাই বলে দিচ্ছিল ওর মনের কথা। কোচিংয়ে ভর্তি হওয়ার পর প্রথমবারের মতো কয়েকজনের সাথে বন্ধুত্ব হয়েছে আমার। অবশ্য ওরা সব আমার টাইপেরই, ইন্ট্রোভার্ট, এজন্যই জমেছে। বন্ধুত্বের শুরুটা এক ক্লাস টেস্টের মাধ্যমে। জেনিয়া, যার সাথে একটু বেশি ক্লোজ, ও কনফিউশন ক্লিয়ার করার জন্য একটা কোশ্চেন করেছিল আমাকে। আনসার বলে দেওয়ার মাধ্যমে প্রথম কথা। তারপর নিজে থেকে এগিয়েছিলাম। আসলে ভাবছিলাম এখন থেকে একা চলতে হবে আমায়। কয়েকটা মাসই বা আছি আপার বাসায়। দু একজন বন্ধু না থাকলে একা সার্ভাইভ করব কি করে আমি? প্রথমে জিনিয়াই হলো আমার বান্ধবী। এরপর আমাদের ইংলিশ যিনি পড়ান, ওই ভাইয়া গ্রুপ স্টাডির জন্য কয়েকজনকে চুজ করে দিলেন। পড়তে পড়তে তাদের সাথেও জমে গেল একটা সার্কেল যে পেলাম হুট করেই। তারপর থেকেই পাল্টাতে লাগলো আমার জীবন। ওদের সাথে মিশতে গিয়ে বুঝলাম ইন্ট্রোভার্ট হলেও প্রোগ্রেসিভ সমাজের সাথে টক্কর দেওয়ার অ্যাবিলিটি ওদের সবার আছে। সেটা লেখাপড়ার দিক দিয়ে হোক কিংবা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের দিক দিয়েই হোক। কেউ ভীষণ ভালো গান জানে, কেউ গ্রাফিক ডিজাইন, কেউ কেউ বা আবার বিভিন্ন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডগুলোর চ্যাম্পিয়ন, আর কেউ ভালো আঁকে। অনলাইনেও তারা অ্যাক্টিভ। ওদের সবার মধ্যে আমিই একা এভারেজ। পড়া মুখস্থ করার ক্ষমতা ছাড়া আর কোনো দিকেই পারদর্শী নই আমি, না অনলাইনে আর না অফলাইনে। অবশ্য জিনিয়া বলে আমার নাকি গানের গলা সুন্দর, চেষ্টা করলে আরও ভালো হবে। ও চায় আমি গান শিখি, কিন্তু এটা কি গান শেখবার কোনো বয়স? প্রতিদিন জোর জবরদস্তি করে গানের স্কুলে ভর্তি করিয়ে দেবার নিয়ে যাবে আমায়। আমি ওর কথায় পাত্তা দিই না। ও ভাবে আপার টাকা পয়সা খরচ করতে চাই না, তাই হয়তো বা যাই না। কিন্তু এই কথা সত্যি নয়। আমার কোনো আগ্রহ নেই গানের প্রতি। গান শেখা নিয়েও একটা খারাপ স্মৃতি আছে, সেটা মনে করতে চাই না বলেই শিখতে আগ্রহ দেখাই না আমি। তবে জিনিয়া তো নাছোড়বান্দা। আমার আগ্রহ না থাকলেও ওর আগ্রহ 16 আনা। মাঝে মধ্যে ওকে বলতেই ইচ্ছে হয় আমার গান শেখা নিয়ে খারাপ ঘটনাটা। তারপর ভাবি ও আমার ততটাও ক্লোজ নয় যে জীবনের সব অন্ধকার দিকের গল্পগুলো ওর সাথে আমি শেয়ার করব। আমার মতো ইন্ট্রোভার্টদের সমস্যা এই, দীর্ঘ সময় নিজের জীবনের ভালো খারাপ দিকটা একান্ত নিজের ভেতর চাপিয়ে রাখতে রাখতে তা অভ্যাসে পরিণত হয়ে যায়। কাউকে বললে যে হালকা লাগতে পারে, এই ব্যাপারটা মাথাতেই থাকে না। তাছাড়াও দীর্ঘ সময়ের বান্ধবহীনতার ফলে মানুষ চেনার ক্ষমতাটা আমার নেই বললেই চলে। ঝামেলা বাড়ানোর দরকার আছে নাকি আর? এইসব ভেবেই আর বলা হয় না। আজ কোচিংয়ে জিনিয়া আসেনি, ওর নাকি জ্বর। মেসেজ পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। কোচিংয়ে আসার পর মেসেজটা চেক করেছি আমি। বাড়িতে থাকা অবস্থায় দেখলে আমিও আজ আসতাম না। বন্ধুবান্ধব হওয়ার পর হঠাৎ করেই ওদের উপর নির্ভরশীল হয়ে গেছি। ওরা ছাড়া ভালোই লাগে না আমার। জিনিয়া বাদে বাকি যে কজন আছে তাদের সাথে কেবল ইংলিশ ক্লাসটা হয়। ওদের ব্যাচ আলাদা। আজ ইংলিশ ক্লাস ছিল না, পুরো ক্লাস পাঞ্চে লেগেছে আমার। মনে হচ্ছিল যখন যে বাড়ি ফিরবো আমি। অবশ্য বাড়িতেও এত লোক সমাগম, সেখানেও শান্তি লাগে না আমার। সবকিছু থেকে শুধু পালাতে ইচ্ছে করে আমার। অবস্থা আমার আসলেই শোচনীয়। কোচিং থেকে ফেরার পর দেখি বাড়ির সব ছেলেরা বাড়ির সামনের গলিতে ক্রিকেট খেলছে। অনেক সাহেব ব্যাট করছেন আর ইন্তিশার বোলিং। গলির মাথা থেকে 10 কদমের মতো হাঁটলে একটু ভেতর দিকে বাড়িটা। বাড়ির গেটে দাঁড়ালে রাস্তায় গাড়ি ঘোড়া কিংবা মানুষ স্পষ্টই দেখা যায়। আমি যখন রিক্সা থেকে নেমেছি তখনই অনেক সাহেব দেখেছিলেন আমাকে। খেলার মাঝেই উনি হাত নেড়ে হাই দিলেন। জবাবে আমি মৃদু হেসে ভাড়া মিটিয়ে গলিতে ঢুকলাম। ওনাকে এদিকে তাকিয়ে থাকতে দেখে ইন্তিশারও ফিরে তাকালো। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর হঠাৎ ওর ঠোঁটের কোণে বক্র হাসির আভাস দেখা দিল। বুঝতে পারলাম না এর সঠিক কারণ, তবে বুঝতে বেশি একটা সময়ও লাগলো না। আমার উপর ওর যে রাগ, সেই রাগটা ও দেখাবে অনেক সাহেবের উপর। এজন্য ওপাশ ফিরে কিছু না বলে দ্রুত বেগে বল ছুড়ে দিল। অনেক সাহেবের নজর আমার দিকে থাকলেও বল ছোড়ার পর অটোমেটিক্যালি তার নজর বলের দিকে চলে গেল। নিজেকে বাঁচাতে উনি তড়িঘড়ি করে বলটা ব্যাট টাচ করালেন। ওনার বেখেয়ালি শট ওনাকে বাঁচিয়ে দিলেও আমায় রক্তাক্ত করে ছাড়লো। দ্রুত বেগে ছুটে আসা বলটা ঠাস করে আমার নাকে এসে লাগলো। সাথে সাথেই নাকের হাড় ফেটে গল গল করে রক্ত পড়তে শুরু হলো। আমি মৃদু একটা চিৎকার দিয়ে নাক চেপে বসে পড়লাম মাটিতে। চোখ থেকে চশমাটাও খুলে পড়ে গেল ওই দরুন। অনেক সাহেব একরাশ ভয় নিয়ে ছুটে এলেন আমার কাছে। এসেই নাক থেকে হাত সরিয়ে দেখলেন কি অবস্থা আমার। রক্ত দেখে তো তার ভয়ের শেষ নেই। মুহূর্তে আমায় টেনে তুলে দুলাভাইকে উদ্দেশ্য করে বললেন, ভাইয়া এখনই গাড়ি বের করো, ওকে ডাক্তারের কাছে নিতে হবে।
মানুষের শরীরে এমন কিছু অংশ আছে যেগুলোতে বেকায়দায় লাগলে ব্যথাটা সোজা মস্তিষ্কে গিয়ে আঘাত করে। তেমনই নাক একটা, নাকে শক্ত রাবারের বল যে আঘাত করেছে, নাকের হাড়ও ফেটেছে। এই যন্ত্রণাটা আমি উপলব্ধি করতে পারছিলাম না, বরং যন্ত্রণা শুরু হলো আমার মাথায়। চোখ দিয়ে টুপটুপ করে পানি ঝরতে শুরু করলো। হাজার চেষ্টা করেও কান্না আটকাতে পারছিলাম না। কান্নার দমকে গা কাঁপছিল বারবার আমার। আমার এভাবে কাঁদতে দেখে অনেক সাহেবও যেন কেঁদে ফেলবেন। আমার রক্তাক্ত নাকে রুমাল চেপে ধরে কেমন অসহায়ভাবে তাকাচ্ছিলেন বারবার। আমি ব্যথায় চোখে অন্ধকার দেখছিলাম, তার উপর চশমাটা খুলে পড়ে গেছে। কি যে এক বাজে অবস্থা। চোখ বন্ধ করে অনেক সাহেবের গায়ে ভর দিয়ে দাঁড়িয়েছিলাম। উনি বারবার বলতে লাগলেন, কোনো চিন্তা করো না নীর, আমরা এক্ষুনি ডক্টরের কাছে যাব। আমি কোনো রকম মাথা নেড়ে সম্মতি দিলাম। পূর্বেই বলেছি, ও বাড়িতে কেউ তেমন একটা পছন্দ করে না আমায়, তাই হসপিটালে যাওয়ার সময় কারো কোনো প্রকার আগ্রহ কিংবা কনসার্ন দেখা গেল না। অবশ্য আমি এক্সপেক্টও করি না, তবে আমার যতদূর মনে হচ্ছে আমার এই দুর্ঘটনার খেলা মাঝপথে বন্ধ হয়ে গেল, তাই সবাই ভীষণ বিরক্ত হয়েছে। সবচাইতে বেশি বিরক্ত হয়েছে ইন্তিশার। গাড়িতে ওঠার মুহূর্তে দেখেছি ও বিরক্তির চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটাতে হাতের বলটা ভীষণ রেগে শূন্যে ছুঁড়ে দিয়ে মুখ কালো করে ধপাধপ পা ফেলে চলে গেল বাড়ির ভেতর। সবার বিরক্তির কারণ হয়ে আমারও খুব খারাপ লাগলো, কিন্তু করারও তো কিছু নেই। দুর্ঘটনা কি বলে কয়ে আসে? তবুও আমাকে সাবধান হতে হবে। বেশি দিন তো নেই এই বাড়িতে, যতদিন আছি আর কারো সমস্যার কারণ হওয়া যাবে না। ডক্টর দেখিয়ে ফেরার পথে অনিক সাহেব মনে করে একটা চশমা কিনে দিলেন আমায়। পুরাতনটা পরে ভেঙে গেছে, বিষয়টা খেয়াল করেছেন উনি। ওনার এমন দায়িত্বশীলতায় খুশিই হলাম আমি, কিন্তু বুঝতে দিলাম না। উনি নানা ছুতে কথা বলার চেষ্টা করছেন আমার সাথে। ওদিকে মাথা ব্যথার কারণে আমার কথা বলতে ইচ্ছে করছে না, ইগনোরও করতে পারছি না। শেষে গাড়ির জানালায় হেলান দিয়ে ওনার কথার পৃষ্ঠে হু হা বলে রেসপন্স করতে থাকলাম। উনি হয়তো বুঝতে পারলেন আমার ভালো লাগছে না, তাই আষাঢ়ে গল্প বাদ দিয়ে প্রেসক্রিপশন বের করে ওষুধ বুঝিয়ে দিতে শুরু করলেন। মনোযোগ দিয়ে আমি দেখে নিলাম সবটা। ওই ফাঁকে প্রসঙ্গ পাল্টাতে উনি হঠাৎ হাসি হাসি মুখ করে বললেন, নিরোদ, নাকটা ফাটার পর কিন্তু তোমার সৌন্দর্য আরো বেড়ে গেছে। নাকের উপর সার্জিক্যাল ট্যাপটা সুন্দর লাগছে খুব। আমি ভ্রু কুচকে তাকালাম ওনার দিকে। উনি হাসিটা আরো বাড়িয়ে বললেন, আমি কিন্তু সত্যি বলছি, তুমি নিজে না হয় দেখো। ফোন বের করে দেখাতে চাইলেন। আমি বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে বললাম, লাগবে না। আমার এত অনাগ্রহ দেখে বেচারা এবার দমে গেলেন। আর কথা হলো না পথে। বাড়ি ফেরার পর আমায় নিয়ে মামিমার কি অস্থিরতা, কি করবেন না ঠিক নেই তার। বললাম, এত অস্থির হবে না, ঠিক আছি আমি। উনি আমার কথা শুনলেন না। ড্রয়িং রুমে বসাতে বললেন, কি ঠিক আছো তুমি মেয়ে? আমাদের বাড়ির ছেলের জন্যই আজ এত বড় বিপদ ঘটে গেল। খারাপ কিছু তো হতে পারত। তোমাকে এমন অবস্থায় দেখে কি যে খারাপ লাগছে আমার। ডক্টর তো ওষুধ দিয়েছেন, চিন্তা করবেন না আপনি। চিন্তা করবেন না বললেই হয়? এ বাড়িতে এসেছো থেকে তোমাকে কখনো অন্য চোখে দেখেছি? তুমি তো আমার মেয়ের মতোই। ইসি আমার কাছে যেমন, তোমাকেও ওই নজরে দেখি। শুধু অনুভূতিগুলো কখনো কাউকে বোঝাতে পারি না বলে তোমার সাথে এত দূরত্ব। আমি প্রত্যুত্তরে কিছু বলতে পারলাম না। অশ্রু সজল হয়ে তাকালাম আমি ওনার দিকে। আমাদের কথোপকথনের মাঝে আপার ননদ ইসি আপু উপর থেকে নেমে এলো। আমায় দেখে এসে চোখ সরু করে বলল, এই মেয়ের নাকে ব্যান্ডেজ কেন? কি হয়েছে? ওমা, তুই জানিস না দুপুরে বল লেগে যে ওর নাকটা ফেটে গেল? দুপুরে তো ভাইয়ারা খেলছিল, ও ওখানে কি করতে গিয়েছিল? যায়নি, আসছিল কোচিং থেকে। গলির মাথায়ও দাঁড়িয়েছে। তোর বেকুব ভাইটাও কোনো দিকে না তাকিয়ে বল ছুঁড়েছে। ওর জন্যই তো মেয়েটার এত বড় বিপদ হলো। মামিমা ইন্তিশারকে দোষী ভাবছেন বুঝতে পেরে তড়িঘড়ি করে ওনাকে থামিয়ে দিলাম। এটা কেবলমাত্র একটা দুর্ঘটনা ছিল মামিমা, কারোরই দোষ নেই এখানে। ইসি আপু আমার মুখের কথা কেড়ে নিয়ে বললেন, তুমি অযথাই ইমতিয়াজকে দোষ দিচ্ছ মা। ও কি জানতো নাকি এই মেয়ে হুট করে ওদের খেলার মাঝে প্রকট হয়ে যাবে? তাছাড়াও বলার ছিল, ও ছিল ওর পেছন দিকে, দেখবে কিভাবে? দেখার কথা তো ছিল অনিকের, ও কিছু বলতে পারলো না। দোষারোপ যদি করতেই হয়, যারা অ্যাকচুয়াল দোষী তাদের কথা বলো। আমার দিকে তাকিয়ে বেশ ঝাঁঝালো স্বরে বলল ইসি আপু। মামিমা এবার তার দিকে কড়া দৃষ্টিতে তাকালেন, বললেন, খেলাধুলা করবে সেটাও অন্ধের মতো? গলির মধ্যে খেলছে, ওর সেন্স থাকবে না?
পথচারী আসতেই পারে, তাদের অসুবিধা করতে হবে কেন? তোমাকে আর তোমার ভাইয়ের হয়ে সাফাই গাইতে হবে না। তাকে বলা হয়েছিল খেললে যেন মাঠে গিয়ে খেলে, কথা শুনলে না কেন? সে নাটের গুরু যে, তাকেই তো দোষারোপ করতে হয়। হয়েছে, তুমিই ঠিক আমিই ভুল। আর তর্ক করতে যাচ্ছি না। তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। তোমার এই নিরীহ গেস্টের খোঁজখবর নেওয়া হলে ঘরে চলো এখন। কথাবার্তা মেপে বলো ইসি, কার সামনে কি কথা বলছো সেটা খেয়াল করো। নিরীহ গেস্ট আবার কেমন শব্দ? ইম্পর্ট্যান্ট কথা হবে পরে। দেখছো না মেয়েটা মাত্র হসপিটাল থেকে ফিরলো, ওকে রুমে শুইয়ে কিছু খাইয়ে তবেই আমি ফ্রি হব। তুমি এখন যেতে পারো। মামিমার কথা শুনে ঈশাপু ভীষণ রেগে গেল। তার মুখ দেখেই আন্দাজ করতে পারলাম, কিন্তু রেগেছে সেটা প্রকাশ করলো না। কেবল আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে মামিমাকে বলল, জলদি এসো। তারপর সিঁড়ি বেয়ে উঠে যেতে যেতে আমায় উদ্দেশ্য করে খোঁচা মেরে বলল, ট্রাবল মেকার একটা। কথাটা বেশ জোরেই বলল সে। আমি এবং মামিমা দুজনেরই কানে এলো কথাটা। লজ্জায় মাথা নিচু করে ফেললাম আমি। আসলে একদিন বাদে তার প্রি ওয়েডিং ফটোশ্যুট, এ নিয়েই হয়তো বা কথা বলতে চায় মামিমার সাথে। আরে তার মাঝেই আমার এই অসুস্থতা, কত শত কাজের চাপ মামিমার উপর, সব ফেলে তিনি কিনা আমায় নিয়ে পড়লেন। আমার জন্য বেচারির আনন্দ মাটি না হয়ে যায়। বিষণ্ণ চোখে ঈশিয়াপুর প্রস্থান দেখলাম। ঈশিয়াপু চলে যাওয়ার পর মামিমা আমায় নিয়ে ঘরে চলে এলেন। ফ্রেশ করিয়ে আপাকে আদেশ করলেন খাবার আর ওষুধ নিয়ে আসতে। আমি বারবার করে বললাম উনি যেন ঈশিয়াপুর কাছে যায়, কিন্তু আমি ঠিক আছি এখন, আপা বাকিটা দেখে নিতে পারবে। কিন্তু উনি তো শুনলেন না। খাবার খাইয়ে ঔষধ খাইয়ে তবেই বেরোলেন। তারপর সারা বিকেল কাটলো আমার ঘুমে। উঠলাম সেই সন্ধ্যায় একবার দুলাভাই আর অনেক সাহেব এসে খোঁজ নিয়ে গেলেন। এরপর এলেন মামিমা, আবারও নাস্তা খাইয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেলেন। রাতে একটু পড়তে চেয়েছিলাম, কিন্তু শরীর খারাপ লাগায় আর পড়া হলো না। বিছানায় শুয়ে বসে ফোন চেপে সময় কাটলো আমার। আপা একবার মাফিনকে দিয়ে গিয়েছিল আমার কাছে। সে তার চকলেট বক্স থেকে ডজন খানিক চকলেট বসে থেকে খাইয়ে গিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করে গুটুর গুটুর গল্প বানিয়ে আমার বুকে ঘুমিয়ে পড়লো। ও ঘুমলে আপা এসে ওকে নিয়ে গেল। বলেছিলাম আজ রাতটা আমার কাছেই থাক, কিন্তু শুনলো না। আমি অসুস্থ, ডিস্টার্ব করতে পারে, এই জন্য থাকা যাবে না। মন খারাপ লাগলো খুব, কিন্তু কিছু বললাম না। আপা যাওয়ার সময় বলে গেল শরীর বেশি খারাপ লাগলে যেন ওকে ডাকি। মনে মনে ঠিক করলাম কিছু হলে মোটেই ডাকবো না তাকে। ডক্টর বলেছিল ব্যথায় জ্বর টর আসতে পারে। ডক্টরের কথাকে সত্যি করে মাঝরাতে গা কাঁপিয়ে জ্বর এলো। কাউকে ডাকবার মতো খুঁজেও পেলাম না। আপাকে ডাকবো, মাফিনকে নিয়ে গেছে, সেই অভিমানে ডাকলামই না। ঠান্ডায় জড়সড়ো হয়ে শুয়ে ঠকঠক করে কাঁপছিলাম শুধু। গলা শুকিয়ে আসছিল বারবার। কেমন একটা ঘোরের মাঝে হারিয়ে যাচ্ছিলাম আমি। রাজ্যের একাকিত্ব ভর করছিল আমায়। গোঙাতে গোঙাতে বাবাকে ডাকছিলাম বারবার, কিন্তু কোথায় আমার বাবা? কেউ নেই পাশে, কেউ নেই। কতক্ষণ ওভাবে ছিলাম মনে নেই। তারপর হঠাৎ ঘোরের মাঝে মনে হলো ঘরের দরজা খুলে কেউ ভেতরে প্রবেশ করলো। ধীর পায়ে এগিয়ে এলো বিছানার কাছে, আমার মাথার কাছে বসে মুখের উপর ঝুঁকে কয়েক মিনিট কি দেখলো, তারপর ছুটে গেল কোথাও একটা। খানিক বাদে গায়ে ভারী কিছু আবিষ্কার করলাম, সাথে ঠান্ডা কিছুটা কমতে লাগলো। কাঁথা, কেউ কাঁথা চাপিয়ে দিয়েছে আমার উপর। কাঁথাটা আঁকড়ে ধরলাম শক্ত করে। তীব্র মাথা ব্যথায় গোঙানি বেড়ে গেল আমার। আমাকে গোঙাতে দেখে সে পরম যত্নে আগলে গালে হাত রাখলো আমার। তার স্নেহের স্পর্শ ছুঁয়ে গেল আমার কপাল, চিবুক, শুষ্ক ঠোক, এমনকি গলাও। সে আমার জ্বর পরীক্ষা করলো এইভাবে। তারপর আবারও হারিয়ে গেল স্পর্শটাকে কল্পনা মনে হলো আমার কাছে। ওভাবেই পড়ে রইলাম কাঁথা আঁকড়ে। খানিক বাদে ফিরল সে। তার সাথে পানির শব্দ কানে আসতে লাগলো। চোখ খুলে দেখার চেষ্টা করলাম কি হচ্ছে, কিন্তু চোখ দুটো খোলা সম্ভব হলো না, এত ভারী হয়ে আছে চোখের পাতা। আবার স্নেহের স্পর্শটা। গা পুড়িয়ে দেওয়ার জ্বরের তাপকে স্থিমিত করতে এক টুকরো নরম ভেজা কাপড় আমার কপালে চেপে ধরলো সে। জলপট্টি দিয়ে দিচ্ছে কি কেউ? আমি জিজ্ঞেস করতে চাইলাম কে, কিন্তু পারলাম না। কথা বলতে ইচ্ছে করলো না। বেশ কিছুক্ষণ জলপট্টি দিয়ে দিল সে আমায়। এর মাঝে বারবার মুখের উপর ঝুঁকে বিড়বিড় করে কিছু একটা বলছিল, জিজ্ঞেস করছিল, বুঝতে পারিনি। একটানা জলপট্টি দেওয়ার কারণে জ্বরটা যখন কমে আসছিল আমার, তখন মাথা ব্যথা কমে তন্দ্রা ভাব এসেছিল। ঠিক ওই মুহূর্তে উপলব্ধি করলাম কারো তপ্ত শ্বাস আলতো করে ছুঁয়ে দিচ্ছে আমার ঠোঁট, চিবুক। এরপর কয়েক মুহূর্তের উন্মত্ত চুম্বন। তারপর কিছু বুঝে ওঠার আগে সব ঠান্ডা। প্রস্থানের পূর্বে কানের কাছে একটা ফিসফিসানো আওয়াজ এলো।
হেট ইউ গ্লুমি ওয়াদা। আর বা গালে চুপ করে পড়লো দুফোঁটা অশ্রু জল। আমার তন্দ্রা ভাব কেটে গেল সাথে সাথেই। ভাঙা গলায় উচ্চারণ করলাম, ইন্তিশার তুমি? জবাব এলো না। কয়েক মুহূর্ত অপেক্ষার পর চোখ খুলে উঠে বসলাম। ইতিউতি তাকিয়ে দেখবার চেষ্টা করলাম আসলেই সে কিনা, কিন্তু কিছুই নজরে এলো না। এত অন্ধকার, চারপাশে ইলেকট্রিসিটি নেই নাকি? ডিম লাইট জ্বালিয়েও তো শুয়েছিলাম আমি। মাথার ভেতরটা ফাঁকা ফাঁকা লাগলো। কাঁথা গায়ে আছে আমার। অজান্তেই হাতটা ঠোঁটের উপর চলে গেল। চুমু খেয়েছিল না ও আমার? কিন্তু দরজা তো ভেতর থেকে লক করা। ও কিভাবে ঢুকবে তাহলে? দুই হাতে মাথা চেপে অন্ধকারের মধ্যেই বসে রইলাম আমি। ইন্তিশার, 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 তুমি কি আসলেই, নাকি বাস্তব, নাকি কল্পনা এটা? অতীত। প্রথম দিন ইন্তিশারের নাম ঘটিত অপমানের পর ওকে ভীষণভাবে অ্যাভয়েড করতে চাইলাম, কিন্তু আমি চাইলে কি হবে? মানুষরূপে সেই ভূতটাকে চাইতো, কোনো না কোনো ছুতে প্রতিদিন প্রকট হয়ে যেত আমার সামনে। মাঝে মধ্যে আমার মনে হতো ও ইচ্ছে করে আমায় খোঁচানোর জন্য এইভাবে ভূতের মতো প্রকট হয়। আমার সব কিছুতেই ওর সমস্যা। আমার গায়ের রং ওর কাছে কুষ্ঠরোগীর মতো মনে হয়। উচ্চতায় আমি নাকি বাংলাদেশের সবচাইতে খাটো মেয়ে, অথচ ক্লাসের সবার চাইতে লম্বা মেয়ে ছিলাম আমি। 5 ফিট 5.5 ইঞ্চির মতো আমার উচ্চতা। চোখের পাওয়ার কম, চশমা পরি, এতেও ওর সমস্যা। 4 চোখের মানুষ দেখলে নাকি ওর দিন খারাপ যায়। এসব শুনলে কারো মাথা ঠান্ডা থাকার কথা? এগুলো কেমন অদ্ভুত সমস্যা, আমি একদম বুঝে উঠতে পারি না। ও আমাকে দেখলেই হেরে গলায় ডেকে উঠত। এই গ্লুমি ওয়েদার, আজ আষাঢ়ের প্লাবন ঝরাবা কিভাবে? নাক দিয়ে নাকি চোখ দিয়ে? দেখি আসো তো, তোমার নাক চোখ সিল করে দেই। বিরক্তির চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমি চোখ পাকিয়ে তাকাতাম ওর দিকে। মনে মনে শক্ত একটা গালি দিলেও গায়ের ঝাঁজ কমতো না। শরীর সুস্থ হলে ও কোচিংয়ে ভর্তি হলো। ভাবলাম এখন এর হাত থেকে ছাড়া পাওয়া যাবে অন্তত, কিন্তু না, আমার কপালে তো শনির প্রভাব। দেখা গেল ওর আর আমার কোচিং প্রায় এক জায়গাতেই, 5 মিনিটের পথ। তবে ক্লাস টাইম আলাদা। ওর ক্লাস মর্নিং শিফটে, আমার ছিল ইভিনিং শিফটে। 2 শিফটে হলে কি হবে? আমার সব খোঁজ খবর নিচ্ছে। আলাভোলা চেহারা আড়ালে আমি একটা মিচকে শয়তান, কি বদমাইশি করে বেড়াই, সব খবরও নেবে। এই বলে বলেই শাসাতো আমায়। আমি তো তখন নিউটেন, পড়ার বেশি চাপ নিতে হতো না। কখনো কোচিংয়ে যেতাম তো কখনো যেতাম না। আপা এ নিয়ে কখনো কিছু বলেনি আমায়, কিন্তু ইন্তেশার খোঁজ নেওয়ার বাহানায় যখন এই কথা শুনলো, তখন তার নতুন সমস্যা শুরু হলো। আমি কোচিংয়ে কেন যাই না এই নিয়ে তার চিন্তার শেষ নেই। সবার সামনে তো কথাই বলতো না আমার সাথে, কিন্তু একা পেলে হয়েছে, খুঁচিয়ে খুঁচিয়ে এক কথা বলবে সে। অপচয়কারী মেয়ে একটা, কোচিংয়ে ভর্তি হয়ে আবার ক্লাস করে না। আমার ভাইয়ের টাকা বেশি হয়েছে না? বাড়ি বসে থাকবা তুমি, আর মাসে মাসে কোচিংয়ে টাকা ঢালবে আমার ভাই। টাকার খোটা খুব গায়ে লাগতো আমার। বিরাট একটা ধমক দিয়ে বলতে ইচ্ছে করতো, এই বেয়াদব ছেলে, যা জানিস না তা নিয়ে কথা বলিস কোন সাহসে? হ্যাঁ, তোর ভাইয়ের টাকা নষ্ট করতে আমার বইই গেছে। লেখাপড়ার যাবতীয় খরচ আমার বাবার টাকায় চলে। বাবার সম্পত্তি যা চলে গিয়েছিল সব পুনরুদ্ধার করেছে আপা। সেই সম্পত্তি বিক্রি করে আমার নামে সঞ্চয় করেছে। ওখানে এত বেশি টাকা আছে যে 4 পুরুষ বসে খেতে পারবে সেই টাকা। তোদের বাসায় থাকি আর খাই বলে সব তোদের টাকাই করি, তা মনে করবি তুই? কিন্তু বলতে পারতাম না, কত আদরের ছেলে সে। তার হাতেও তো কিছু মিছু আছে ক্ষমতা। ভুলভাল কিছু করলে নালিশ করে যদি আমায় বাড়ি থেকে বের করে দেয়, তখন কি করব আমি? অসহায় আমির আপা ছাড়া তো আর কেউ নেই। এই চিন্তা করে চুপচাপ হজম করতাম ইন্তিশারের কথা। আমাকে চুপচাপ দেখে ওর বাড়াবাড়ি ভীষণ রকম বেড়ে গেল। ও করলো কি, একদিন দুপুরে খাওয়ার সময় বাড়ি ভর্তি লোকের সামনে আমার কোচিংয়ে না যাওয়ার কথাটা তুললো, যেটা ওর ভাষায় কোচিং ফাঁকি। খুব কনসার্ন দেখিয়ে বলল, মেজো ভাবি, তোমার বোন দেখি ঠিকঠাক কোচিং করে না, স্কুলেও তো শুধু পরীক্ষা দিয়ে আসে। তার সামনে পেছনে তুমি ছাড়া তো কোনো গার্ডিয়ান নেই। নিজের পায়ে দাঁড়াতে হবে ওকে। এভাবে লেখাপড়া ফাঁকি দিলে কি তা সম্ভব? মাউইমা অবশ্য ওর কথা ধরেছিল, কথার পৃষ্ঠে বলেছিল, তুই নিজে ঠিকমতো পড়াশোনা করিস তো বাবা? মানুষের দিকে আঙ্গুল তোলার আগে নিজের দিকটা আগে দেখ। আমি রেগুলার স্টুডেন্ট না হলেও উত্তরোত্তর ভালো রেজাল্টই দিয়ে গেছি মা। কখনো রেজাল্ট খারাপ হয়নি আমার। তুই যেমন নিজ উদ্যোগে পড়েছিস, নীরদও পড়ে, সারাদিন ঘরে দরজা আটকে পড়ে। সে ওসব কোচিং ফোচিং না করলেও ভালো রেজাল্ট করবে। শোনো মা, আমি কখনোই নিজ উদ্যোগে পড়িনি। যা পড়েছি তা ওই পরীক্ষা আগের রাতেই
সে তো ব্রেইন ভালো ছিল বলে কখনো আটকায়নি। সবার কি এমন জিনিয়াস ব্রেইন থাকে? সায়েন্সে অনেক পড়া, কোনো প্রকার ক্লাস ছাড়া, টিউশন ছাড়া, কোচিং ছাড়া একা একা সব কভার করা পসিবল? সারাদিন ঘরে দরজা আটকে পড়ার ভান ধরলেই তো হবে না। ঠিকঠাক পড়ছে কিনা এটা জানা প্রয়োজন। ইন্তি স্যার তো ঠিকই বলেছে। নীরদ এত অলসতা শুরু করেছে কেন তাই তো বুঝতে পারছি না। প্রতি মাসে কোচিংয়ের পেছনে কত টাকা খরচ হচ্ছে, ক্লাস না করলে এত টাকা খরচ করে লাভ কি? দুলাভাইও সম্মতি দেন ইতি স্যারের কথায়। এবার আর আপাকে পায় কে? ওদের দুই ভাইয়ের যুক্তি শুনে আপার তো আমাকেই দোষী মনে হলো। এক দফা বকাঝকা করে সে আলটিমেটাম দিয়ে দিল, একদিন ক্লাস কামাই করলে খবর আছে আমার। তবুও তার মন শান্তি পেল না। পরদিন নিজে কোচিংয়ে নিয়ে গিয়ে স্যারদের বলে এলো কোচিং কামাই করলে যেন সাথে সাথে আপাকে ইনফর্ম করা হয়। পড়ালেখার চাপ কখনোই আমার কাছে বিরক্তিকর ছিল না, কিন্তু ইন্তিশারের কারণে এতগুলো বকা খেলাম, নিজ পরিকল্পনা সব মাটি হয়ে গেল আমার। এ নিয়ে ওর উপর রাগ বেড়ে গেল। মনে মনে ওকে হাজার খানিক পচা গালি আর অভিশাপ দিতে শুরু করলাম। অ্যাডমিশনে কোনো পছন্দের ইউনিভার্সিটি পাবে না ও, এটাই আমার অভিশাপ। কোচিং যেহেতু ইভিনিং শিফটে ছিল, তাই ফিরতে ফিরতে রাত 8:30 9টা বেজে যেত। মামিমা গাড়ি দিতে চাইলেও আমি না করেছিলাম। পরে আপা একটা রিক্সা রিজার্ভ করে দিল, শুধু আমাকেই নিয়ে যাওয়া আসা করবে। মোটামুটি এক সপ্তাহ সেই নিয়ম মেনেই চললাম। এক সপ্তাহ পর হঠাৎ কোচিং ছুটির সময় ইন্তেশারের আগমন। প্রথম দিন এসেই সে রিক্সাওয়ালাকে বিদায় করলো। শুনে সেদিন আর রাগ সামলাতে পারিনি, একটা ধমক দিয়ে জিজ্ঞেস করলাম, রিক্সাওয়ালাকে কেন বিদায় করলেন? পারমিশন কে দিয়েছে আপনাকে? ইন্তি স্যারের কখনো পারমিশন লাগে না, আমার ইচ্ছে হয়েছে রিক্সাওয়ালাকে বিদায় করেছি। পকেটে 2 হাত ভরে খুব স্বাভাবিকভাবে বলল। আমি পারছিলাম না শুধু চেঁচাতে, দাঁতে দাঁত চেপে বললাম, সব আপনার ইচ্ছেতে হবে? রিক্সাওয়ালাকে বিদায় কেন করেছেন? এখন আমি আসা যাওয়া করব কি করে? সে চোখ সরু করে বলল, কেন অন্য গাড়ি ঘোড়া নেই? আমার সাথে একটা বাইক আছে। এটা চোখে পড়ে না? আমাকে চোখে পড়ে না? আমি নিতে এসেছি তোমাকে, তুমি আমার সাথে যাবা? আমি কখনোই যাব না আপনার সাথে। এবারে পাল্টা ধমকে উঠল। এই মেয়ে, গলা নামিয়ে কথা বলো, খবরদার জোর গলায় কথা বলবা না আমার সাথে। আর যাবে না মানে কি? আমি বলেছি যেহেতু অবশ্যই যাবা। অবাধ্যতা একদম পছন্দ না আমার। চলো। ব্যাগ টেনে ধরলো আমার। আমিও তেরামো করলাম বেশি করে, ব্যাগ টান দিয়ে ছাড়িয়ে নিয়ে হনহন করে হাঁটা ধরলাম। ও পিছু আসার আগে একটা সিএনজি করে বাসায় বসে পড়লাম ওতে। তারপর সোজা বাড়িতে সচরাচর আমাকে ধমক দেওয়ার সুযোগ পেত না, শুধু খোঁচা মেরে কথা বলতো, কিন্তু বাইরে গেলেই বাঘ। আমিও থোড়াই পরোয়া করি ওই বাঘকে। একদিন অপমানিত হয়ে ওর শিক্ষা হলো না, পরদিন আবার এলো। আমি চোখ সরু করে তাকাতেই বলল, গতদিন ওরকম বেয়াদবি করলে আমি মাইন্ড করিনি। উঠতি বয়স, ছেলে মেয়েদের রক্ত গরম থাকবেই, আমারও ছিল। ওর কথা শুনে কেবল বিরক্তি প্রকাশ করে পুনরায় ওকে ইগনোর করে একা একাই বাড়ি ফিরে এলাম। ভাবলাম না, এরপর আর আসবে না হয়তো সে। কিন্তু এই বান্দার ভেতর যে অপমানবোধ জিনিসটাই একদম কম, সে কি আর আমি জানতাম? পরদিন তারপর দিন প্রতিদিন ইগনোরেন্স সহ্য করেও সে হাসতে লাগলো। প্রথম দেখায় ওকে যে দাম্ভিক মনে হয়েছিল, এইসব কাজ কারবার দেখে সেই দাম্ভিকতার চিত্রটা সরে গিয়ে তার জায়গায় ছ্যাঁচড়া ভেবে নিলাম আমি ওকে। এবং এই ছ্যাঁচড়া ছেলেটার ছায়াও অসহনীয় হয়ে উঠতে লাগলো আমার কাছে। আমি ভাবছিলাম ও চুপচাপ হজম করবে এইসব, কিন্তু না, ভেতরে ভেতরে ওর দরজার বাঁধনও যে টান টান হয়ে ছিঁড়ে যাবার দশা হচ্ছিল, এই খবরটা আর আমি পাইনি। ফজরের আজান পড়তেই ঘরের লাইট জ্বলে উঠলো। ইলেকট্রিসিটি চলে গিয়েছিল তাহলে। দেয়াল ঘড়িতে দেখলাম ভোর 4:15। উফ, মাথার যন্ত্রণা বেড়ে যাচ্ছে, আর কিছু ভাবতে পারছি না। চুলগুলো কোনো রকমে বেঁধে শুয়ে পড়লাম কাঁথা আঁকড়ে। ইন্তেশারের বদলে যাওয়ার পেছনে আমি কোনোভাবেই দায়ী নই, কোনোভাবেই না। তাই এসব অতীতের চিন্তা কিংবা অপরাধ বোধের কোনো মানেই হয় না। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি শিওরের কাছে আপা বসে। আমার জাগ্রত দেখে শুধালো, কাল জ্বর এসেছিল, ডাকলে না কেন? আমি উঠে বসতে বসতে বললাম, ভেবেছিলাম ওষুধ তো খেয়েছি, ঘুমলে ঠিক হয়ে যাবে। তুমি ব্যস্ত ছিলে সারাদিন, অত রাতে আর ডিস্টার্ব করতে চাইনি। ভোরবেলা এসে দেখি জ্বরে বেহুশ হয়ে পড়ে আছিস। জলপট্টি দিয়ে দিয়েছিলে তুমি? হুম। কিন্তু আপা দরজা তো ভেতর থেকে লক ছিল, ঢুকলে কি করে? কই, লক ছিল না তো। কিন্তু আমি যে লক করে শুয়েছিলাম। অসুস্থতার কারণে হয়তোবা লক করতে ভুলে গিয়েছিলি, অভ্যেসবশত মনে হয়েছে লক করেছিস। আসলেই কি? তাছাড়া কিভাবে খোলা থাকবে? আপার কথা এবার দ্বিধান্বিত হয়ে পড়লাম আমি। ঠিক দরজা লক করিনি কাল,
তাহলে ইন্তিশার এলো, সেবা যত্ন করলো আমার, আবার চুমুও খেলো। এই সবই কি ভুল ধারণা? স্বপ্নের মতো অলিক কল্পনা হবে হয়তো। তবে কাঁথা তো আর এমনি এমনি আসেনি, নাকি শীত করছিল বলে আমিই নিয়েছি? বুঝতে পারছি না কিছুই। আমাকে দ্বিধান্বিত দেখে আপা জিজ্ঞেস করলো, কি ভাবছিস? না কিছু না। তুমি এখানে কাজ ফেলে বসে আছো কেন? মানুষ কি বলবে বলো? মানুষের কথা গায়ে মেখে লাভ আছে রে মা। মানুষ কি 3 বেলা খাবার দেয়, নাকি খারাপ সময়ে দু কথার সহানুভূতি দেখায়? নিজের প্রয়োজনের সামনে ওসব কিছুই না। মাউইমার গলা শুনে দরজার দিকে তাকালাম। খাবার প্লেট হাতে হাসি মুখে ভেতরে প্রবেশ করলেন উনি। ওনার কাজই কি আমাকে প্রত্যেক বেলা এমন যত্ন করে খাওয়ানো? মুচকি হেসে বললাম, আরে মাউইমা আসুন। ঘুম থেকে উঠলে কখন? মাত্রই। দেখি জ্বরটা আর আছে কি না। প্লেট রেখে আমার দিকে এগিয়ে এসে কপালে হাত দিয়ে শরীরে তাপমাত্রা পরীক্ষা করে নিলেন। তারপর আপাকে উদ্দেশ্য করে বললেন, বৌমা, ওর ঔষধগুলো বের করে দিয়ে তুমি যাও। এসে খুঁজছে তোমাকে। নীরকে খাবার দাবার খাইয়ে ঔষধ খাইয়ে দেব আমি। আপা মাউইমার কথায় সম্মতি দিয়ে ঔষধগুলো বের করে দিয়ে চলে গেল। আপার চোখে মুখে এক অদ্ভুত শীতলতা। নিশ্চয় কিছু হয়েছে ওর। সেটা কি আমি ঘটিত? বেশ ভাবনায় পড়ে গেলাম। সময়টাও কাটছে না দ্রুত। কেন যে আপার কথা শুনে এই বাসায় থেকে গেলাম? ভুলই হয়েছে। আপার প্রস্থানের পর আমি ফ্রেশ হয়ে এসে খাবারটা খেয়ে নিলাম। এ ফাঁকে মাউইমার তার ছেলেবেলাকার গল্প শোনালেন আমায়। তিনিও আমার মতো চুপচাপ ধরনের ছিলেন। এ বাড়িতে বিয়ে করে আসেন অনেক কম বয়সে, স্কুলের গণ্ডিও পেরোননি তখন। আসলে ওনার আব্বা পছন্দ করতেন না মেয়েদের পড়াশোনা। ওনার মতে মেয়ে মানুষের জন্মই সংসার ধর্ম পালনের জন্য। মামিমারা 3 বোন, 3 বোনেরই বিয়ে হয় 15-16 বছর বয়সে। বিয়ের পরপর নাকি লেখাপড়াটা ওনার পক্ষে সম্ভব হলেও বাকি 2 বোনের ক্ষেত্রে হয়নি। মামিমার ক্ষেত্রে ক্রেডিট অবশ্য আঙ্কেলের। মামিমার সাথে তার মতের অনেক পার্থক্য থাকলেও লেখাপড়া কিংবা চাকরি বাকরি এইসবে কখনোই বাধা প্রদান করেননি তিনি। স্ত্রীর ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ পছন্দ নয় ওনার। এদিক দিয়ে মামিমা নিজেকে খুব লাকি মনে করেন। আজকে সফলতা অর্জনের পথে অনেক এমন সিচুয়েশন এসেছিল, শুধুমাত্র লোকের কথায় কান দিতে গিয়ে মামিমার মনে হয়েছে তার দ্বারা কিছুই সম্ভব না। সেই সময়গুলোতে আঙ্কেল তাকে সামলিয়েছেন, বুঝিয়েছেন মানুষ তো কত কথাই বলবে। সব কথায় কান দিয়ে জীবন থামিয়ে রাখা তো আর সম্ভব নয়, আর সেটা তো কখনোই বুদ্ধিমানের কাজ নয়। আমার খানিক পূর্বে কথাটাকে ভিত্তি করে যে মামিমা গল্পটা শোনালেন তা বুঝতে সমস্যা হলো না আমার। উনিও হয়তো বুঝতে পেরেছেন আমি ওনার গল্পের উদ্দেশ্য ধরতে পেরেছি। মুচকি হেসে বললেন, একটা কথা মাথায় রাখবে, নীরবকে কি ভাববে, কে কি বলবে এসব চিন্তা করে কখনো কোনো কাজে নিজেকে বাধা দেবে না। তোমার নিজের মন যেখানে সায় দেয় সেটাই করবে। মনের কথা শুনলে জীবনে কখনো ঠকবে না। বুঝতে পেরেছ? বুঝেছি মামিমা, কিন্তু আমি অনেক ভীত একটা মেয়ে। কোনো কাজ করবার আগে আশেপাশের মানুষের থেকে ফিডব্যাক কেমন আসতে পারে তা নিয়ে চিন্তা করি। সেই চিন্তার বেশিরভাগটা থাকে নেগেটিভিটি। এই চিন্তাটাই তো তোমায় সব ক্ষেত্রে দমিয়ে রাখে। যদি ভালো থাকতে চাও তাহলে চিন্তা করাটা বাদ দিতে হবে। মন বলছে এটা করা উচিত, করে ফেলবে, চিন্তায় যাবে না। অতিরিক্ত চিন্তা মানুষের কনফিডেন্স কমিয়ে দেয়। আর অতিরিক্ত চিন্তা করবে না, মনে থাকবে? থাকবে। ভেরি গুড। এখন কাপড় পাল্টে বাইরে এসো তো। সবাই কত মজা করছে, তুমি এমন ঘরবন্দি থাকবে? এখন তো একটু সুস্থ হয়েছ, বাইরে আসলে সবার মাঝে ভালো লাগবে। কিন্তু আমার এই ব্যান্ডেজ, নাকের দিকে ইশারা করলাম। এটাতে কি সমস্যা? কেউ কিচ্ছু বলবে না। ব্যান্ডেজ ফ্যান্ডেজ একদম তোমার সৌন্দর্যকে ফিকে করতে পারেনি। আর মাফিনটাও একা একা ঘুরছে ওখানে। ওর বয়সী কেউ নেই আজ। ওকে কোলে নিয়েই না হয় বসে থাকবে। আবার তোমার ইন্তিশার ভাইয়াও ফটো শ্যুট করছে বোনের। খুব ভালো ফটোগ্রাফার আমার ছেলে। ওর থেকে কিছু ছবি তুলে নেবে, চলো। যা একটু উঠতাম, মাওইমার মুখে ইন্তিশারের নাম শুনে আমার পা দুটো অটোমেটিক্যালি বরফে পরিণত হলো। কি উঠো? গতবার ঈদে মেজো বৌমা যে ওশন কালারের 3 পিসটা কিনে দিল, ওইটা পরো, তোমাকে দারুণ মানায় রংটা। হাসবার চেষ্টা করে বললাম,
হ্যাঁ উঠছি। জলদি এসো কিন্তু। তাড়া দিয়ে বেরিয়ে গেলেন মামিমা। আমি থমথমে মুখে বসে ভাবতে লাগলাম, গতকাল আমার নাক ফাটিয়েছে, আজ সামনে গেলে কি রাগের চোটে আমার মাথা ফাটিয়ে ফেলবে নাকি? যাব না করেও মামিমার কথার মান রাখতে সেজেগুজে বেরোলাম। ড্রয়িং রুমে পৌঁছতে পৌঁছতে মাফিনের সাথে দেখা হয়ে গেল। ও ছাড়া এই মুহূর্তে পরিচিত আর কেউ নেই আশেপাশে। মন খারাপ করে বসেছিল বাচ্চাটা। ইশারায় ডাকতেই তাম্মি তাম্মি করে ছুটে এলো। বয়স 6 পার হবে, কথাবার্তাও স্পষ্টই বলতে পারে, শুধু আমার সম্বোধনটাই পারে না। হাজার চেষ্টা করেও তাম্মি থেকে শব্দকে খালামণিতে রূপান্তর করতে পারেনি। এটা অবশ্য ওই ইচ্ছে করেই করে। বড় আপা মেজো আপার সাথে যখন ভিডিও কলে কথা বলে দেখি খালামণি খালামণি করে মুখের ফেনা তুলে দিচ্ছে। শুধুমাত্র আমার বেলায় খালামণি ডাকটা হারিয়ে যায় তার। সেজপা বলে এটা ওর আদরের ডাক। যতই আদরের ডাক হোক, একবার তো খালামণি শব্দটা উচ্চারণ করবি আমার বেলা। শুনে কান দুটোও ঝুড়াবো আমি? না, সে তো বলবেই না। কাছে এলে ওকে জিজ্ঞেস করলাম, মা কই তোমার? উত্তর দিল না, ইশারায় বোঝালো চুপ, আমি কিছু ভাবি। এটা ওর স্বভাব। কোনো গুরুত্বপূর্ণ কথা বলবার সময় এভাবেই চুপ করে দাঁড়িয়ে থাকবে, মনে মনে কথা সাজিয়ে নেবে, তারপর বলবে। ততক্ষণ অবধি সামনের মানুষটাকে একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আমিও ওকে হাতের ইশারায় বুঝিয়ে দিলাম, জলদি ভাবো। ও কাজ ঝাঁকিয়ে সম্মতি দিল। বেশ কিছুক্ষণ এক ধ্যানে তাকিয়ে থাকার পর আমার হাত টেনে ধরে বলল, আজ তোমাকে ভীষণ প্রিটি লাগছে তাম্মি। ও যে কমপ্লিমেন্ট দেবার জন্য এতক্ষণ ভাবছিল কল্পনাও করিনি আমি। বিস্ময়ে খানিক নির্বাক থেকে হেসে ফেললাম। হাঁটু মুড়ে বসে ওর চুলগুলো আলতো করে ছুঁয়ে বললাম, এটা তোমার গুরুত্বপূর্ণ কথা? হুম, তোমাকেও খুব হ্যান্ডসাম লাগছে বাবা। তোমাকে বেশি, একদম 7 সমুদ্র দূরের রাজকন্যার মতো। 7 সমুদ্র দূরের রাজকন্যাকে তুমি দেখেছো? চাচ্চু দেখিয়েছে তো ফোনে। তাই নাকি? আচ্ছা, আমাকেও দেখাও। হুম, দেখানো যাবে না, কাউকেই দেখানো যাবে না, টিপ সিক্রেট। ও বাবা, একেবারে টপ সিক্রেট। তাহলে তো আসলেই দেখা যাবে না। রাজকন্যাকে না দেখি চলো তোমার ফুপির ফটোশুট তো দেখে আসি। যাবো, আগে আমাকে তোমার মতো সাজিয়ে দাও। আমার মতো করে সাজবে? এই কালারের একটা পাঞ্জাবি আছে না আমার, মা কিনে দিয়েছিল, ওইটা পরিয়ে দাও তাম্মি। আর আমি ম্যাচিং ম্যাচিং। কোথায় যে আছে তোমার পাঞ্জাবি? এই অসময়ে চেঞ্জ করবে? চলো আমি দেখিয়ে দিচ্ছি। হাত টেনে ধরলো। অগত্যা আমাকে যেতে হলো ওর পিছু পিছু। কাপড় চোপড় পরিয়ে দেবার পর মাফিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে দেখতে খুব সিরিয়াস ভঙ্গিতে বলল, শোনো তাম্মি, তুমি কিন্তু সবার সামনে আমাকে মাফিন বলে ডাকবে না, আমার নাম ধরে রাখবে, উইশা বলে ডাকবে, মনে থাকবে? ইস, তোমার নাম যে কঠিন, আমি তো উচ্চারণই করতে পারি না। মাফিন সোজা? এই না 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 না, মাফিন বলা যাবে না। আমার একটা পেস্ট্রিজ আছে না, আসো আমি তোমাকে শিখিয়ে দেই। বলো ইউষা, একবার হরস, সেই তারপরে হস্যু, আর তারপরে তারপরে তালবস্য, উইশা। সিম্পল। ওহ, এত সিম্পল ছিল? আমি তো বুঝতেই পারিনি। হাসি চেপে বললাম। ও সম্মতি সূচক মাথা নেড়ে বলল, অনেক সহজ, এখন চলো। ভেনিউতে আমার হাত ধরে সব ঘুরিয়ে দেখাতে লাগলো ইউষা। ইশিয়াপুর ফটোশ্যুট চলছে একদিকে, বিভিন্ন বয়সী ছেলে মেয়েদের মিলন মেলা ওখানে। ইশিয়াপুর ফ্রেন্ডস, হাজব্যান্ডের ফ্যামিলির লোকজন, কাজিনস সবাই ওখানে। ওদের সবাইকে দেখে আমার গলা শুকিয়ে আসতে শুরু করলো। অকারণে নার্ভাস লাগছিল আমার। কত সুন্দর ড্রেস আপ, সাজগোজ তাদের, এলিগেন্ট লাগছে সবাইকে। এদের সবার মাঝে আমি বড্ড ফিকে। মামিমা বলেছিলেন ইন্তিশার ফটোগ্রাফি করছে, কই সে তো নেই। অনিচ্ছায় চোরা চোখে আশেপাশে তাকিয়ে খুঁজবার চেষ্টা করলাম তাকে। কয়েক হাত দূরে একটা চেয়ারে বসে ফোন চাপছে আর বোতল থেকে অল্প অল্প করে পানি খাচ্ছে। ওকে দেখার পর আমার এখানে থাকার ইচ্ছেটা আরো মরে গেল। ইউষার হাত ছেড়ে দিয়ে বললাম, ইউষা, ওই যে তোমার চাচু বসে আছে, এক ছুটে তার কাছে চলে যাও। খালামণির শরীর খারাপ লাগছে, ভেতরে যাব। না না। ইউষা তাড়াতাড়ি করে হাতটা টেনে ধরলো আমার। আর একটু থাকো, মাকে বলছি ওষুধ এনে দিতে। আমার তো কোনো কাজ নেই এখানে। আছে তো, চলো না আমরা ঘুরি, পিক তুলি। এই যে ম্যাচিং ম্যাচিং পরেছি, সবাইকে দেখাতে হবে না?
কিন্তু ইউসা, চলো আগে চাচ্চুকে দেখাই, চাচ্চু পিক তুলে দিবে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে দৌড় শুরু করলো ইউসা। ওকে আটকাতে চেয়েও পারলাম না। তার পূর্বেই ইন্তিশারের সামনে উপস্থিত। দুটো মানুষ সামনে এসে দাঁড়িয়েছে বুঝতে পেরেও কোনো হেলদোল নেই ইন্তিশারের। সে এক মনে ফোন চেপে যাচ্ছে। ওর কোনো রেসপন্স না দেখে ইউসাই ডেকে উঠল। চাচ্চু, এই চাচ্চু দেখো, তাম্মি আর আমি এরকম সেজেছি, একদম সেম সেম। আমাদের একটা ছবি তুলে দাও তো। মাফিনের ডাকে ভদ্রলোক এবার ফোন ফেলে মুখ তুলে চাইলো আমাদের দিকে। কেন যে আমি ওর দিকে তাকিয়েছিলাম, ও তাকাতেই চোখে চোখ পড়লো আমার। বড় জোর 5 সেকেন্ড তাকিয়েছিল আমার পানে, তারপর দৃষ্টি ফিরিয়ে ইউসার দিকে তাকালো। বোতলের ক্যাপটা আটকাতে আটকাতে বলল, এটা কোনো পাঞ্জাবি পরেছিস? এই কালার ছেলেদের মানায়? আর আজকে স্যুট পরার কথা ছিল না, পাঞ্জাবি পরলি কেন? ওর কাটকাট কথা শুনে নিমিষেই মুখের হাসি মিলিয়ে গেল ইউসার। মন খারাপ গলায় বলল, সুন্দরী তো লাগছে আমাকে, সবাই প্রশংসা করছে, বলছে হ্যান্ডসাম লাগছে।